সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং আয়োজিত সাধারণ জ্ঞানের একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা কথা বলার চেষ্টা করব সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মানচিত্র পরিচিতি নিয়ে। আমরা একই সাথে আজকের এই ক্লাসটিতে বিশ্ব মানচিত্র সম্পর্কে আলাপ আলোচনা করার বা দেখার চেষ্টা করব এবং একই সাথে আজকের এই ক্লাসটি থেকে আমরা বিশ্বের বিভিন্ন অঞ্চল সম্পর্কে এটি পরিষ্কার সুস্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করব। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোকাস পরিবার এবং আমাদের এই যে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং যে ফেসবুক পেজটি রয়েছে, সেখানে অনেক শিক্ষার্থী আমাদের সাথে যোগদান করে ফেলেছে। প্রথমেই তোমাদেরকে আমন্ত্রণ আমাদের এই ক্লাসে, এবং একই সাথে তোমাদের প্রতি আমাদের সুদৃঢ় ভালোবাসা এবং আমাদের প্রত্যাশা থেকে তোমাদের কাছে আবেদন থাকবে এই ক্লাসটি তোমরা সবাই তোমাদের বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে অবশ্যই এই ক্লাসটি শেয়ার করে নেবে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 25 জনের কাছাকাছি শিক্ষার্থী আমাদের সাথে যোগদান করে ফেলেছে। তোমরা কে কোথা থেকে দেখছো সেটিও আমাদেরকে জানাতে পারো। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইসলাম আদ্রিতা নীর আপু, উনি আমাদেরকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। অন্যরাও, নীলা ইসলাম, তিনিও আমাদেরকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি একে একে আমাদের শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলেছে। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে। নিঝুম ইসলাম, তিনি জানিয়েছেন আপনার প্রেজেন্টেশন অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপু। আমাদের এস.এম. রাজিম হাসান ভাই জানিয়েছেন কুমিল্লা থেকে দেখছেন। আমাদের গোমতীর তীরবর্তী শহর কুমিল্লা, যেখানে রয়েছে আমাদের ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, মহারানী ভিক্টোরিয়ার নামে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, একই সাথে যেখানে আছে কুমিল্লা জেলা স্কুলের মতো 100 বছরেরও অধিক সময়ের ঐতিহ্যবাহী স্কুল। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইকেল কাইসার ভাই, তিনি বলছেন 22 তারিখে তিনি আমার সাথে ক্লাস করেছিলেন উত্তরাতে। আমরা দেখতে পাচ্ছি রাহুল রয় ভাই, তিনি আমাদের সাথে যোগদান করেছেন রংপুর থেকে, চমৎকার। নিঝুম ইসলাম, তিনি বলছেন তিনি দেখছেন আমাদেরকে শরীয়তপুর থেকে। নিঝুম ইসলাম, আপনার কাছে আমাদের প্রশ্ন, শরীয়তপুর এই জেলার নামকরণ করা হয়েছে কোন ব্যক্তির নাম থেকে? শরীয়তপুর কার নাম থেকে এসছে এটা জানানোর চেষ্টা করবেন। শরীয়তপুর কার নাম থেকে এসছে জানানোর চেষ্টা করুন। একই সাথে নাইম ইসলাম ভাই বলছেন তিনি সিরাজগঞ্জ থেকে দেখছেন, এবং আমাদের আবু সানি ভাই বলছেন তিনি নাটোর থেকে দেখছেন। নাটোরের একজন বিখ্যাত নারী সম্পর্কে কবিতা লিখেছেন একজন কবি জীবনানন্দ দাশ। আপনার কাছে প্রশ্ন ভাই, নাটোরের ভাই, তার কাছে প্রশ্ন, নাটোরের কোন ব্যক্তিকে নিয়ে কবিতা লেখা হয়েছিল? একজন নারীকে নিয়ে কবিতা লেখা ছিল, সে নারীর নাম কি? চমৎকার, নিঝুম ইসলাম ঠিকঠাক উত্তর দিয়ে ফেলেছেন, হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহর নামে নামকরণ করা হয়েছে আমাদের শরীয়তপুরের। ঠিক আছে, নাটোরের ভাই উত্তর দিবেন কার নাম থেকে নামকরণ করা হয়েছে? নীলা ইসলাম, তিনি জানিয়েছেন বগুড়া থেকে। চমৎকার। হাবিবুর রহমান, তিনি পঞ্চগড় থেকে আমাদের এই ক্লাসটি করছেন, চমৎকার। আচ্ছা, দেখা যাচ্ছে অনেকেই আমাদের এই ক্লাসে যোগদান করেছেন, সকলকে আমন্ত্রণ আমাদের আজকের এই ক্লাসটাতে। আপনাদেরকে আমরা আজকের এই ক্লাসে যে বিষয়টি নিয়ে কথা বলার বা যে বিষয়টি দেখার চেষ্টা করব সেটি হচ্ছে পৃথিবীর মানচিত্র এবং অঞ্চল পরিচিতি। আমরা এইটি নিয়ে কথা বলবো। আমরা সবাই খুব ভালো করে জানি আমাদের বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিশন জার্নিটা আছে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে। সেই পার্টটার নাম হচ্ছে, আমরা সবাই জানি, আন্তর্জাতিক। আমরা সবাই জানি ভাই, আন্তর্জাতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের প্রত্যেকের স্বপ্নের যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে আমরা প্রত্যেকে জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে সাধারণ জ্ঞান থেকে 30 মার্কের প্রশ্ন থাকবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আমাদের যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়, সেখানে সাধারণ জ্ঞান থেকে ভাই 30টা এমসিকিউ আকারে প্রশ্ন থাকবে। যেই 30টা এমসিকিউর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আন্তর্জাতিক। একটা বিষয় হচ্ছে ভাইয়া আন্তর্জাতিক। আমাদেরকে খুব ভালো করে এই আন্তর্জাতিক সম্পর্কে পড়ে যেতে হবে, কেননা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই আন্তর্জাতিক ধারণা রাখা খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই যে আমরা বলছি 30টা এমসিকিউ, তার মধ্যে থেকে কমপক্ষে 12 থেকে 14টা প্রশ্ন। কতটি প্রশ্ন ভাই? 12 থেকে 14টি প্রশ্ন আমাদের হচ্ছে আন্তর্জাতিক থেকে। আর এই আন্তর্জাতিক বোঝার জন্য, আমি একদম স্পষ্ট করে বলছি, আন্তর্জাতিক বোঝার জন্য যে বিষয়টি
তোমাকে অবশ্যই পারতে হবে, সেটি হচ্ছে ভাই মানচিত্র। তোমাকে কি পারতে হবে ভাই? মানচিত্র পারতে হবে। একটা দেশের মানচিত্র দেখে দেখে তুমি বলে দিতে পারবে, ওই মানচিত্রটা দেখে তুমি বলতে পারবে সেখানে আবহাওয়া কেমন হবে, আবহাওয়া কি গরম হবে নাকি ঠান্ডা হবে। তুমি বলে দিতে পারবে ওই জায়গার মানুষজন কেমন কেমন কাপড় পরবে, মোটা কাপড় পরবে না পাতলা কাপড় পরবে। তুমি বলে দিতে পারবে একটা জায়গার মানুষের খাদ্যাভ্যাস, কিরকম খাবার তারা গ্রহণ করে। একই সাথে ওই স্থানটা সম্পর্কে ধারণা লাভ করার মধ্য দিয়ে তুমি ভাই আমাদের এই আন্তর্জাতিকের অনেকগুলো প্রশ্ন পারবে, শুধুমাত্র যদি তুমি মানচিত্র ব্যাপারটি ভালো করে বুঝতে পারো। আর ঠিক এই কারণেই আমাদের আজকের এই ক্লাসটাতে আমরা খুবই গুরুত্ব সহকারে কথা বলার চেষ্টা করব পৃথিবীর মানচিত্র নিয়ে। পৃথিবীর মানচিত্র নিয়ে তোমরা যারা যারা ভাইয়া আমাদের এই মানচিত্র ব্যাপারটা বোঝো না, তোমাদের কাছে মনে হয় বিশাল বড় একটা ছবি যেটা দেখে কিছুই বোঝা যায় না, তাদের জন্য আজকের এই ক্লাসটা হতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা এবার পৃথিবীর মানচিত্র নিয়ে একটু কথা বলার এবং একটু দেখার চেষ্টা করি। আসো আমরা একটু পৃথিবীর মানচিত্র দেখি। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনটাতে বেশ বড় সড়ো করে আঁকা আছে যেই ছবিটা, এটাই হচ্ছে ভাই পৃথিবীর মানচিত্র। আমরা এই ক্লাসে এই মানচিত্রটি সম্পর্কে স্পষ্ট একটা ধারণা লাভ করার চেষ্টা করব। তোমাদের অনেকের কাছেই এই মানচিত্রটা হয়তোবা কিছুটা ঝাপসা মনে হতে পারে। আমরা নিজেরাই এই ঝাপসা মানচিত্রটাকে আমাদের কাছে স্পষ্ট করে তুলব। তাহলে চলো আমরা এই মানচিত্রটাকে আমাদের কাছে স্পষ্ট করে তুলি। প্রথমেই তুমি খেয়াল করে দেখো এই মানচিত্রটার মধ্যে পুরো জায়গাটা কেমন যেন নীল নীল রং করা। এই যে দেখতে পাচ্ছ ভাই নীল নীল রং করা, তুমি খুব সহজে বুঝতে পারছো এই যে নীল নীল রং করা জায়গাটা, এটা হচ্ছে ভাই জলভাগ। এটা হচ্ছে আমাদের পৃথিবীর মানচিত্রের জলভাগ। এই জলভাগের পরিমাণ আমরা সবাই জানি, পৃথিবীতে আমাদের যেটুকু অংশ রয়েছে তার মধ্যে 100 ভাগের মধ্যে 71% হচ্ছে কি ভাই জলভাগ। বাকি যেটুকু রয়েছে অর্থাৎ 71 থেকে তুমি বুঝতেই পারছো 100 থেকে বাকি থেকে হচ্ছে 29%। এই 29% হচ্ছে আমাদের কি ভাই স্থলভাগ। আমাদের বাকিটুকু হচ্ছে ভাইয়া স্থলভাগ। এই যে স্থলভাগটা রয়েছে সেখানে তুমি খুব পরিষ্কার করে জানো সেখানে ভাইয়া এই স্থলভাগে কয়েকটা কি আছে, কয়েকটা মহাদেশ আছে। কয়েকটা কি আছে ভাই? কয়েকটা মহাদেশ আছে। আমরা প্রত্যেকে খুব স্পষ্ট করে জানি এই মহাদেশের সংখ্যা পৃথিবীর মানচিত্রে মহাদেশের সংখ্যা কতটি আমরা সবাই পারি। পৃথিবীর মানচিত্রে মহাদেশের সংখ্যা হচ্ছে 7টি। আমাদের কাছে ভাইয়া 7টি মহাদেশ রয়েছে, যার মধ্যে আমাদের স্পষ্ট করে ধারণা আছে সবচেয়ে বড় হচ্ছে এই পার্টটা, সবচেয়ে বড় এই পার্টটা। এই পার্টটাতে কি আছে আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত পরিষ্কার। এই পার্টে আমাদের ম্যাপের যে পার্টটা আছে, এই যে এই পার্টটা পুরোটা হচ্ছে আমাদের এশিয়া। এই পার্টটা পুরোটা হচ্ছে আমাদের এশিয়ান পার্ট। আমরা সবাই জানি এইটা হচ্ছে আমাদের এশিয়ান পার্ট। আমাদের সবচেয়ে বড় যেই মহাদেশটা রয়েছে বা কন্টিনেন্টটা রয়েছে সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। আর এই এশিয়া মহাদেশ আমরা চমৎকার করে জানি এই এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা আমাদের প্রত্যেকের জানা আছে। এশিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 44টি। এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 44টি। তোমার কাছে যদি এবার প্রশ্ন করা হয় এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ জনসংখ্যায় এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি, একটু উত্তর করতে হবে কমেন্টে দ্রুততার সাথে। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ জনসংখ্যাতে কোনটি হবে? উত্তর করার চেষ্টা করবে কমেন্ট বক্সে ভাইয়া। জনসংখ্যায় এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটা হবে? চমৎকার, উজ্জ্বল রয় অনুপম তিনি আমাদেরকে বলছেন যে ভাই স্বাধীন দেশ 44টি। ইসরাত এমিলি তিনিও আমাদেরকে জানিয়েছেন যে 44টা স্বাধীন দেশ আছে, যার মধ্যে কিসে ভাইয়া আয়তনে সবচেয়ে বড় দেশটা হচ্ছে চায়না। আয়তনের সবচেয়ে বড় দেশটা হচ্ছে এখানে চীন। এখন তোমার কাছে আমাদের প্রশ্ন, আয়তনের সবচেয়ে বড় দেশ যদি চীন হয়, জনসংখ্যার সবচেয়ে বড় দেশ কোনটি? নীলিমা নাবিলা চমৎকার করে উত্তর দিয়েছেন। ইসরাত এমিলি, নাইম ইসলাম এবং আমাদের মাহিদুল ইসলাম, আবু সানি ভাই প্রত্যেকে চমৎকার উত্তর দিয়েছেন। বলার চেষ্টা করছেন ভাই জনসংখ্যাতে সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত। জনসংখ্যাতে সবচেয়ে বড় দেশ ভারত, ইন্ডিয়া। একদম ঠিকঠাক। নীরব আকন্দ ভাই বলছেন চায়না, না একদমই না। চায়না হচ্ছে
আয়তনে বড়, চায়না হচ্ছে ভাইয়া আয়তনে বড়, কিন্তু জনসংখ্যায় পুরো ওয়ার্ল্ডের, পুরো পৃথিবীর সবচেয়ে বড় দেশ বর্তমানে ভারত। শুধু এশিয়া না, পুরো পৃথিবীর সবচেয়ে বড় আয়তনের দিক থেকে নয়, জনসংখ্যার দিক থেকে যে দেশটা আছে সেটা হচ্ছে ভারত বা ইন্ডিয়া। তাহলে এশিয়াতে দেশ আছে 44টা, আয়তনে বড় হচ্ছে চীন, জনসংখ্যায় বড় হচ্ছে ভারত। একদম ক্লিয়ার কাট কথা। এরপর তুমি চলে আসো এশিয়ার পাশে। এশিয়ার পাশে যেই মহাদেশটা আছে আমাদের প্রত্যেকের চেনা, আমাদের অনেকের এখানে যাওয়ার স্বপ্ন রয়েছে, সেটা আমরা জানি। এখানটাতে আছে হচ্ছে ইউরোপ। এখানে কি আছে ভাইয়া? এখানে আছে হচ্ছে ইউরোপ। ইউরোপকে আমরা প্রত্যেকে বলে থাকি ধনী। ইউরোপকে বলে থাকি ধনী মহাদেশ। ইউরোপকে বলে থাকি ধনী মহাদেশ। আমরা প্রত্যেকে জানি ইউরোপের সবচেয়ে বড় দেশ, ইউরোপের সবচেয়ে বড় দেশ আয়তনে হচ্ছে রাশিয়া। আয়তনে ইউরোপের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। মাথায় রাখো, স্পষ্ট করে মাথায় রাখো, ইউরোপের আয়তনে বড় দেশ রাশিয়া, এমনকি জনসংখ্যাতেও বড় দেশ রাশিয়া। আয়তন বললেও তুমি দাগাবে রাশিয়া, জনসংখ্যা বললেও তুমি দাগাবে রাশিয়া। যদি বলে ধনী মহাদেশ কোনটা, তাহলেও তুমি উত্তর দাগাবে রাশিয়া। আমাদের ইউরোপ, ইউরোপ হচ্ছে ধনী মহাদেশ। এখন আমার প্রশ্ন হচ্ছে ইউরোপে দেশের সংখ্যা কত? আমার প্রশ্ন আশা করি তোমরা বুঝে গেছো। ইউরোপে দেশের সংখ্যা কত? ইউরোপ মহাদেশে কতটি দেশ আছে? দ্রুততার সাথে বলতে হবে কমেন্ট বক্সে। ইউরোপে ভাই কতটি দেশ আছে? একটু ফাস্ট আমরা উত্তর করার চেষ্টা করি। চমৎকার, আমাদের মাহিদুল ইসলাম ভাই আমাদেরকে একটু উত্তর জানিয়েছেন। অন্যরাও একটু চেষ্টা করি, অন্যরাও একটু চেষ্টা করি। মাহিদুল ইসলাম ভাই আমাদেরকে উত্তর জানিয়েছেন, অন্যরাও চেষ্টা করব। নীলিমা নাবিলা তিনি আমাদেরকে উত্তর জানিয়েছেন, চমৎকার। উজ্জ্বল রয় অনুপম তিনিও একটা উত্তর জানিয়েছেন। জুনায়েদ আহমেদ উত্তর জানিয়েছেন, চমৎকার। বেশিরভাগ মানুষ যেটা বলার চেষ্টা করছেন একদম ঠিক ভাই, একদম ঠিক। 48টা স্বাধীন দেশ রয়েছে। 48টা স্বাধীন দেশ রয়েছে আমাদের এই ইউরোপিয়ান পার্টে। 48টা স্বাধীন দেশ আছে ইউরোপিয়ান পার্টে। আমরা প্রত্যেকে জানি আমাদের এই যে রাশিয়াটা আছে অনেক বড় একটা দেশ। এই বড় দেশটার মধ্যে একটা পর্বতমালা আছে, নাম হচ্ছে উরাল পর্বতমালা। নাম হচ্ছে ভাইয়া উরাল পর্বত বা উরাল পর্বত মালা। এই উরাল পর্বত দ্বারা বিভক্ত হয়েছে এশিয়া এবং ইউরোপ। এশিয়া এবং ইউরোপ, যদি কোথাও প্রশ্ন আসে এশিয়া এবং ইউরোপ কিসের মাধ্যমে বিভক্ত হয়েছে, কিসের মাধ্যমে বিভক্ত হয়েছে, কি ভাগ করেছে এশিয়া এবং ইউরোপকে, তাহলে উত্তরটা কি করবে? উত্তর করবে হচ্ছে উরাল পর্বত। উরাল পর্বত দ্বারা ভাগ হয়েছে এশিয়া এবং ইউরোপ। এশিয়া ইউরোপ উরাল পর্বত দ্বারা বিভক্ত। এরপর তুমি চলে আসো ইউরোপের নিচে। ইউরোপের নিচে যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ, ইউরোপের নিচে তুমি এই যে পার্টটা দেখতে পাচ্ছ, আমরা সবাই এটাকে চেনে। এই জায়গাটার নাম হচ্ছে আফ্রিকা। ইউরোপের নিচে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভাইয়া আফ্রিকা। আফ্রিকা, আফ্রিকাতে এখনো সভ্যতা খুব বেশি উন্নত হয়নি। এখানে মানুষজন এখনো কুসংস্কারাচ্ছন্ন, যে কারণে এটাকে আমরা বলে থাকি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। আমরা কি বলি ভাই? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ যেটি, সেটির নামই হচ্ছে আফ্রিকা। এই আফ্রিকা তো অনেক বড় বড় দেশ রয়েছে, যার মধ্যে আমরা জানি আফ্রিকার আয়তনে, আফ্রিকার কি ভাইয়া আয়তনে যে দেশটা সবচেয়ে বড় সে দেশটার নাম হচ্ছে আলজেরিয়া। আমরা মনে রাখবো আয়তনে যে দেশটা বড় সে দেশটার নাম হচ্ছে আলজেরিয়া। তুমি চমৎকার করে মনে রাখবে আয়তন, আতে আয়তন, আতে আলজেরিয়া, আতে আয়তন, আতে আলজেরিয়া। তাহলে আফ্রিকার আয়তনে বড় দেশ আলজেরিয়া। এরপর তোমাকে যদি বলে জনসংখ্যা, কি বলছে ভাই? জনসংখ্যা ন আছে, ন জ ন, তাহলে জ ন থাকার কারণে তুমি বলবে নাইজেরিয়া। ন দিয়ে হচ্ছে জন, জনর ন, নতে নাইজেরিয়া। তাহলে আমরা মনে রাখতে পারি আফ্রিকার আয়তনে বড় দেশ হচ্ছে আলজেরিয়া, জনসংখ্যায় বড় দেশ হচ্ছে নাইজেরিয়া। আয়তনে বড় দেশ আলজেরিয়া, জনসংখ্যায় বড় দেশ হচ্ছে নাইজেরিয়া। তুমি মন দিয়ে একটু শোনো, আয়তনে আলজেরিয়া আর জনসংখ্যায় নাইজেরিয়া, মাথায় ঢুকে যাবে। আর এরই ফাঁকে তোমরা সবাই মিলে আমাদের কাছে লিখে জানাচ্ছ ভাই দেশ আছে 54টা, আফ্রিকাতে দেশ আছে 54টা। একদম ঠিক উত্তর, একদম ঠিক উত্তর। আমাদেরকে ভাই তুমি ঠিকঠাক জানিয়ে দিয়েছো যে ভাই 54টা দেশ এখানে রয়েছে, 54টা দেশ এখানে রয়েছে। উজ্জ্বল রয় উনি আমাদেরকে জানিয়েছেন সিসিলিস দেশটার কথা। আমরা জানি ওই দেশটা হচ্ছে ছোট, মানে
আফ্রিকার সবচেয়ে ক্ষুদ্র যে দেশটা আছে, ছোট্ট যে দেশটা আছে সেই দেশটার নাম হচ্ছে সিসেলিস। তাহলে তুমি ভাই এখানে কয়টা দেশ আছে সেটা পারবে, এবং একই সাথে হচ্ছে আয়তনে কে বড়, জনসংখ্যায় কে বড় সেটাও তোমরা পারবে। এরপর আসো আমরা এবার এই পার্টটাতে আসি। আমরা সবাই জানি এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটার নাম হচ্ছে আমাদের, যেহেতু এটা উপরে আছে, এইটা হচ্ছে উত্তর আমেরিকা। এটা হচ্ছে উত্তর আমেরিকা। আর যেই পার্টটা আমাদের নিচে আছে সেটা হচ্ছে ভাইয়া আমাদের সবার পারা কথা দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা, একটা হচ্ছে নর্থ আমেরিকা, একটা হচ্ছে সাউথ আমেরিকা। ঠিক আছে, নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা তুমি অবশ্যই পারবে। উজ্জ্বল রয় তিনি আমাদেরকে জানাচ্ছেন যে ভাই আপনি যেটা ফার্স্টে দেখিয়েছেন মানে উত্তর আমেরিকা, উত্তর আমেরিকাতে দেশ আছে 23টা। উত্তর আমেরিকাতে দেশ কয়টা? উত্তর আমেরিকাতে দেশ আছে 23টা। আচ্ছা, চমৎকার। রাশেদুল ইসলাম রাশেদ ভাই বলছে ক্লাসটা কি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য নাকি ভাইয়া শিক্ষার্থী 24-25-এর জন্য? এই ক্লাসটা হচ্ছে মূলত আমরা একদম শুরুতে এই ক্লাসের একটা বিজ্ঞাপন চমৎকার করে আমরা একটা থাম্বনেল বানিয়ে হচ্ছে প্রচার করেছিলাম, যেখানে আমরা বলেছি যারা এই বছর এইচএসসি দিচ্ছ, যারা এবছর এইচএসসি দিচ্ছ, এই ক্লাসটা মূলত তাদের জন্য। কারণ আমরা এইচএসসি পরীক্ষার আগেই আমরা একটা প্রি অ্যাডমিশন কোর্স চালু করেছি, যেখানে ভাই আমরা খুব সুন্দর করে আমাদের এইচএসসি পরীক্ষার্থীরা যখন পরীক্ষা শেষ করার পর তাদের হচ্ছে জার্নিটা শুরু করে, মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর জার্নিটা শুরু করে, তারা অনেকটুকু চমকে যায়। এত এত পড়ালেখার চাপ তারা অনেকেই সেটা সামাল দিতে পারে না। তার কারণে আমরা আগে থেকেই অল্প অল্প কিছু ক্লাসের মাধ্যমে, অল্প অল্প কিছু জানার মাধ্যমে তাদেরকে প্রস্তুত করার জন্য আমরা একটা প্রি অ্যাডমিশন ব্যাচ শুরু করেছি। তাদের জন্যই হচ্ছে আজকের এই ক্লাসটা। তবে বলে রাখা ভালো, তোমরা যারা ভাই আগে পরীক্ষা দিয়ে ফেলেছ কিংবা তোমরা যারা এবার পরীক্ষা দিচ্ছ, সকলেই এই ক্লাসটা থেকে উপকৃত হতে পারো। তারাও আবার এই ক্লাসটা করে একটু আগের তথ্যগুলো মাথায় নিয়ে আসতে পারো। ঠিক আছে, তাই ক্লাসটি দেখতে পারো প্রত্যেকে তোমরা সবাই। ঠিক আছে, যেটি বলছিলাম, আমাদের উত্তর আমেরিকাতে দেশ আছে হচ্ছে 23টা। নিচের পার্টে আছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকাতে দেশ আছে হচ্ছে 12টি। দক্ষিণ আমেরিকাতে দেশ আছে হচ্ছে 12টি। আর এই যে উত্তর আমেরিকা, আমরা সবাই দেখতে পাচ্ছি উত্তর আমেরিকাতে ভীষণ বড়, ভীষণ বড় এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই পুরো জায়গাটা হচ্ছে আমাদের কানাডা। তাহলে কানাডা বা কানাডা যেভাবে তুমি উচ্চারণ করো, এইটাই হচ্ছে আয়তনে বড়। এটাই কি ভাই? আয়তনে বড়। তাহলে তোমাকে যদি বলে উত্তর আমেরিকার আয়তনে বড় কোনটা, আয়তনে বড় কোনটা, তাহলে তুমি চমৎকার করে বলতে পারবে কানাডা। আর যদি বলে জনসংখ্যায় কোনটা বড়, কি বলেছে? জনসংখ্যা, পপুলেশন, জনসংখ্যাতে কোনটা বড়, সাথে সাথে তুমি উত্তর করে দিবে যুক্তরাষ্ট্র। কি বলবে ভাইয়া? যুক্তরাষ্ট্র। যদি বলে আয়তনে বড় দেশ কোনটি, তখন তুমি উচ্চারণ করার চেষ্টা করবে কানাডা। যদি বলে জনসংখ্যায় বড় কোনটি, তখন তুমি উচ্চারণ করার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এরপর চলে আসো তুমি দক্ষিণ আমেরিকাতে। এবার আসো নিচেটা দক্ষিণ আমেরিকাতে আমাদের প্রত্যেকের অতি পরিচিত দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে। এছাড়াও আছে আমাদের আরো অনেক অনেক পরিচিত দেশ। এই যে আমরা বলছি ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলো প্রত্যেকটাই আছে হচ্ছে দক্ষিণ আমেরিকাতে। আর এই দক্ষিণ আমেরিকাতে কোনটা বড় দেশ? অবশ্যই দক্ষিণ আমেরিকার বড় দেশ হচ্ছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বড় দেশ কি ভাই? ব্রাজিল। আমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার আছি, ঠিক আছে, তারা কিন্তু এটা গর্ব করে বলতে পারি আর্জেন্টিনার দেশ ছোট, কিন্তু খেলায় এই বড় দেশটাকে তারা বারে বারে হারিয়ে দেয়। ঠিক আছে, দেখো কত বড় একটা দেশ ব্রাজিল। তাহলে বুঝতেই পারা যাচ্ছে দক্ষিণ আমেরিকার আয়তনে যে দেশটা বড়, সেই দেশটার নাম হচ্ছে ব্রাজিল। এবং একই সাথে তুমি ভাবতে পারো যে এরা বোধহয় আয়তনেই শুধু বড়, কিন্তু না, আয়তনে শুধু বড় না, একই সাথে জনসংখ্যাও ব্রাজিলের অনেক বেশি তাদের জনসংখ্যা। তাই জনসংখ্যাতেও যেই পার্টটা আমাদের আয়তন এবং জনসংখ্যা দুই দিক থেকে, আয়তন এবং জনসংখ্যা দুদিক থেকে যে জায়গাটা বড়, সেটাই হচ্ছে ব্রাজিল। ঠিক আছে, আর যেইটা বলা যেতে পারে আমাদের কাছে বড়, ফুটবলে আমাদের কাছে বড়, সেটা হচ্ছে আর্জেন্টিনা। আমরা বুঝতেই পারি সেটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দক্ষিণ আমেরিকা। এবার চলে আসো অস্ট্রেলিয়ার কাছে। গত কিছুদিন আগে যারা হচ্ছে ইংল্যান্ডকে চমৎকার করে হারিয়ে দিয়েছে, ঠিক আছে, সেই অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, ছোট ছোট কিছু দ্বীপ রাষ্ট্র আছে, ছোট ছোট কিছু দ্বীপ রাষ্ট্র আছে। তাই নিয়ে আমাদের অতি পরিচিত মহাদেশ ওশেনিয়া। আমাদের মহাদেশটা হচ্ছে ভাইয়া ওশেনিয়া। তোমাদের কাছে এবার প্রশ্ন, এই ওশেনিয়ার মধ্যে কতটি দেশ আছে? ওশেনিয়ার বড় দুই দেশ আমরা বলে ফেলেছি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তার মধ্যে জনসংখ্যায় বড়, আয়তনে বড়, সবকিছুতে বড় হচ্ছে অস্ট্রেলিয়া। চমৎকার। আমাদের নীলিমা, নাবিলা এবং আরো একজন শিক্ষার্থী, তারা দুজনে উত্তর করেছেন যে ভাই ওশেনিয়াতে দেশ আছে হচ্ছে 14টি। ওশেনিয়াতে দেশ আছে হচ্ছে 14টি। ওশেনিয়া দেশ আছে 14টি। তাহলে খেয়াল করে দেখো, আমরা দেখে ফেলেছি এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ। এখানে আমরা দেখার চেষ্টা করেছি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং হচ্ছে ওশেনিয়া। আমাদের চমৎকার করে 6টা মহাদেশের কথা পড়ে ফেলেছি আমরা। লাস্টলি আমাদের এই নিচের পার্টে একটা মহাদেশ আছে যার নাম হচ্ছে অ্যান্টার্কটিকা। যার নাম কি ভাই? অ্যান্টার্কটিকা মহাদেশ। বরফে ঢাকা একটা মহাদেশ, নাম হচ্ছে অ্যান্টার্কটিকা। যেখানে বৃষ্টিপাত হয় না, যেখানে বলা যেতে পারে কোনো মানুষ, খুব বেশি মানুষ সেখানে বসবাস করে না, এমন একটি মহাদেশের নাম হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। তাহলে খেয়াল করে দেখো, তুমি চমৎকার করে বিশ্বের যে মহাদেশগুলো আছে সেগুলোর নাম, কতটি করে দেশ আছে সেগুলোর নাম, বড় বড় দেশগুলোর নাম, আয়তনে কোনটা বড়, জনসংখ্যায় কোনটা বড়, একটা ধারণা তুমি পেয়ে গেছো। উজ্জ্বল রয় ভাই আমাদেরকে জানাচ্ছেন শীতলতম। অ্যান্টার্কটিকাতে কোনো দেশ নেই। চমৎকার, দুটোই সঠিক তথ্য। একজন জানিয়েছেন শীতলতম, উজ্জ্বল রয় ভাই জানিয়েছেন, ইসরাত আপু জানিয়েছেন যে এটাতে কোনো দেশ নেই। দুজনের তথ্যই চমৎকার করে সঠিক। আচ্ছা, এই পর্যায়ে আমরা আমাদের মানচিত্রটা সম্পর্কে জানলাম। এবারে আসো আমরা নিজেরা একটা মানচিত্র আঁকি। তার জন্য কি করতে হবে? সবাই একটু খাতাটা খুলে ফেলে নিজেরা একটা মানচিত্র আঁকার চেষ্টা করি। আসো আমরা এইটা একটু পরবর্তীতে আমরা রাখি। এবারে হচ্ছে আমরা একটু সামনে গিয়ে নিজের একটা মানচিত্র আঁকবো। আসো আমরা নিজের একটা মানচিত্র আঁকার চেষ্টা করি। আমি নিজেও একটা একদমই হচ্ছে সাদা পেজ খুলে নিয়েছি, বা বলা যেতে পারে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি, এবং সেখানে আমরা মানচিত্র আঁকবো। আমরা জানি মানচিত্রে অনেকগুলো রেখা আছে, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, নিরক্ষরেখা, বিষুব রেখা, এগুলো আছে। আমরা চলো একটু অক্ষরেখা, দ্রাঘিমা রেখা আঁকার চেষ্টা করি। আসো আঁকি। আমরা প্রথমেই আমরা সবাই একটা বৃত্ত আঁকবো। আমরা সবাই কি করব? একটা বৃত্ত আঁকবো। আমি জানি আমার আঁকার হাত অনেক খারাপ, কিন্তু তোমাদের আঁকার হাত ভীষণ ভালো। ঠিক আছে, তোমরা সবাই কষ্ট করে একটা বৃত্ত এঁকে ফেলবে। বৃত্ত যেমনই হোক না কেন, তোমরা সবাই একটা প্রথমে কি আঁকবে ভাই? একটা বৃত্ত। সবাই কি করব? একটা বৃত্ত আঁকবো। এরপর এই বৃত্তটাকে আমি ধরে নিব এটা হচ্ছে আমার পৃথিবী। এই পৃথিবীতে এখন আমি দিক নির্ণয় করব। তাহলে উপরের দিকটা হচ্ছে ভাইয়া উত্তর দিক। এরপর উপরে যদি উত্তর হয় তাহলে নিচের দিকটা হবে দক্ষিণ। তাহলে উপরে উত্তর দিক, নিচে হচ্ছে দক্ষিণ দিক। পরিষ্কার বাংলা, উপরে উত্তর, নিচে দক্ষিণ। এরপর তুমি যেদিকে ফিরেই পড়তে বসো, তোমার ডান হাত সব সময় হবে পূর্ব। তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে পশ্চিম। তাহলে খেয়াল করে দেখো, এই মানচিত্রটার মধ্যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দেখানো হয়ে গেছে। একটু সবাই মাথায় রাখার চেষ্টা করি, এই যে আমি বলেছি ডান পাশটা হচ্ছে পূর্ব। তুমি মাথায় পরিষ্কার করে রাখবা যে ভাই এটা মানচিত্রের সাপেক্ষে পূর্ব। এটা কিন্তু আমাদের বাস্তবের পূর্ব নাকি বাস্তবের পূর্ব না, সেটা আমরা দেখছি না। আমরা শুধু বারবার বলার চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের ভাই কিসের পূর্ব? মানচিত্রের পূর্ব। অর্থাৎ আমার বোর্ডটা এদিকে, তার কারণে আমি এটাকে পূর্ব ধরেছি। যদি আমি এদিকে ফিরে আঁকতাম তাহলে এই পাশে পূর্ব লিখতাম। যদি আমি তোমার দিকে ফিরে আঁকতাম তাহলে আমি এই পাশে পূর্ব লিখতাম। মানে তুমি যেদিকে ফিরেই পড়তে বসো না কেন, তোমার ডান হাতটা সবসময় হবে পূর্ব। কথা ক্লিয়ার? তোমার ডান হাতটা সবসময় হচ্ছে পূর্ব পাশ, তুমি ধরে নেবে। তোমার বইয়ের সাপেক্ষে, খাতার সাপেক্ষে ডান হাত হবে হচ্ছে পূর্ব। এরপর আমাদের দিক নির্ণয় করা হয়ে গেল। দিক নির্ণয় করার পর এখন এই মানচিত্রটার মধ্যে যেই কোনো স্থান খুঁজে পেতে তোমার দরকার 2টা রেখা। কয়টা রেখা ভাই? তোমার যে কোনো স্থান খুঁজে পেতে রেখা দরকার মাত্র 2টা। একটা হচ্ছে দাঁড়ানো রেখা, একটা হচ্ছে
শোয়ানো রেখা। কি বলছি ভাই? একটা হচ্ছে দাঁড়ানো রেখা, আরেকটা হচ্ছে শোয়ানো রেখা। দাঁড়ানো রেখা, শোয়ানো রেখা, ঠিক আছে? চমৎকার। আমাদের এই দাঁড়ানো রেখা, শোয়ানো রেখা এটি শোনার জন্য আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ চলে এসেছেন, আমাদের সজীব আতাউল্লাহ স্যার চলে এসেছেন। স্যার আমাদেরকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। স্যারের প্রতি আমাদেরও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই পর্যায়ে আমরা আবার আমাদের এই দাঁড়ানো শোয়ানো রেখায় ফিরি। তাহলে দেখো তো ভাই, এই রেখাটা দাঁড়ানো, এই রেখাটা কি আছে ভাই? এই রেখাটা আছে দাঁড়ানো। কত সহজ মনে রাখা। এই রেখাটা আছে হচ্ছে শোয়ানো। তাহলে যে রেখাটা দাঁড়ানো, যে রেখাটা দাঁড়ানো সেটা দ্রাঘিমা। যে রেখাটা দাঁড়ানো সেটা দ্রাঘিমা। যে রেখাটা শোয়ানো সেটা অক্ষ। যে রেখাটা দাঁড়ানো সেটা দ্রাঘিমা, যে রেখাটা শোয়ানো সেটা অক্ষ। তাহলে ভাই তুমি পরিষ্কার করে এখন বলে দিতে পারবে না যে ভাই উত্তর দক্ষিণে যে রেখাটা আছে সেটা দ্রাঘিমা রেখা, আর পূর্ব পশ্চিমে যে রেখাটা আছে সেটা হচ্ছে অক্ষরেখা, সেটা হচ্ছে অক্ষরেখা। তাহলে একটু আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাও তো, তোমরা দ্রাঘিমা রেখার অক্ষরেখা বুঝছো কিনা ভাই? দ্রাঘিমা রেখা দাঁড়ানো, দ্রাঘিমা রেখা দাঁড়ানো, অক্ষরেখা শোয়ানো, দ্রাঘিমা রেখা দাঁড়ানো, অক্ষরেখা শোয়ানো, একদম পরিষ্কার। দ্রাঘিমা রেখা দাঁড়ানো, অক্ষরেখা কি ভাই? শোয়ানো। পরিষ্কার ভাবে তুমি বুঝে ফেলবা। এরপর তুমি এটা বুঝতে, তুমি একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের অক্ষরেখাটা আছে, আমরা এরকম অক্ষরেখা চাইলে কি করতে পারি? অনেকগুলো এখানে আঁকতে পারি। আমরা চাইলে কি করতে পারি ভাই? অনেকগুলো অক্ষরেখা এখানে টানতে পারি। তাহলে দেখো, এই যে আমরা অনেকগুলো অক্ষরেখা টেনেছি, তার মধ্যে অনেকগুলো অক্ষরেখার মধ্যে যেটা মাঝখানে, যেটা একদম মাঝখানে, এটা একটা বিশেষ অক্ষরেখা। তার কারণে এই অক্ষরেখাটার আলাদা কিছু নাম আছে। এটা কি ভাই? একটা অক্ষরেখা। এই অক্ষরেখাটার আলাদা কিছু নাম আছে। যেহেতু একদম মাঝখানে, তাই আলাদা কিছু নাম আছে। আমরা নামগুলো শিখব। এই অক্ষরেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। এই অক্ষরেখাটার নাম হচ্ছে ভাইয়া নিরক্ষরেখা। এই অক্ষরেখাটারই আরেকটা নাম হচ্ছে বিষুব রেখা। এই অক্ষরেখাটারই আরেকটা নাম হচ্ছে গুরুবৃত্ত রেখা। এই অক্ষরেখাটারই আরেকটা নাম হচ্ছে মহাবৃত্ত রেখা। এই অক্ষরেখাটারই আরেকটা নাম হচ্ছে ভাইয়া ইকুইটোরিয়াল। কি নাম? ইকুইটোরিয়াল লাইন। ইকুইটোরিয়াল লাইন, ইকুইটোরিয়াল লাইন। তাহলে ভাইয়া তোমাকে আমি পরিষ্কার করে যেটা বোঝানোর চেষ্টা করছি, একদমই সহজ একটা ব্যাপার। সেটা হচ্ছে ভাই, মাঝখানে, একদম মাঝখানে, তুমি ফার্স্টে বলেছো তুমি অক্ষরেখা বুঝেছো, তাহলে একদম মাঝখানে, একদম মাঝখানে আছে যেই অক্ষরেখা, আছে যেই অক্ষরেখা, তার নাম নিরক্ষরেখা, বিষুবরেখা, গুরুবৃত্ত রেখা, মহাবৃত্ত রেখা, ইকুইটোরিয়াল লাইন। তোমাকে পরিষ্কার করে জিজ্ঞেস করা হতে পারে মাঝ বরাবর যে অক্ষরেখা আঁকা হয় তাকে কি বলে? অপশনে তুমি খুঁজবা নিরক্ষরেখা আছে কিনা, অপশনে তুমি খুঁজবা বিষুব রেখা আছে কিনা, তুমি খুঁজবা গুরুবৃত্ত, মহাবৃত্ত বা ইকুইটোরিয়াল লাইন এটা আছে কিনা। থাকলে দাগিয়ে দিয়ে আসবে, থাকলে দাগিয়ে দিয়ে আসবে। বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য, বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য। এরপর তুমি এবার হচ্ছে ভাইয়া সুন্দর করে মাপতে শুরু করবে। কি করবো ভাইয়া? তুমি মাপবা। কি দিয়ে মাপবা? তুমি মাপবা ভাইয়া চাঁদা দিয়ে। কি দিয়ে মাপবা? চাঁদা দিয়ে। তুমি ছোটবেলায় অবশ্যই চাঁদা ব্যবহার করেছো। চাঁদা, তুমি মনে মনে একটা চাঁদা বসাও নিচের পার্টে, না এই দাগটার সাথে মেলাবা। এখানে হচ্ছে তোমার মূল বিন্দুটা, বা এখানে হচ্ছে শূন্য, এ পাশে হচ্ছে মনে করো 0 লেখা আছে। এখান থেকে তুমি মেপেছো, চাঁদাটা বসিয়েছো, চাঁদা বসিয়েছো। ছোটবেলায় সবাই চাঁদা ব্যবহার করেছো, চাঁদা বসিয়েছো। চাঁদা বসানোর পর ওই চাঁদার সাথে সাথে তুমি এভাবে কোণ উৎপন্ন করবা। চাঁদার সাথে কি করবা? কোণ উৎপন্ন করবা। তাহলে চাঁদার একদম নিচের রেখাটার নামই তো বলেছে গুরুবৃত্ত, নিরক্ষরেখা। তাহলে এই যে নিরক্ষরেখার সাথে এখানে মনে করো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এভাবে যে তুমি কোণ উৎপন্ন করছো, এটাকেই বলা হয় অক্ষাংশ। এটাকে কি বলে ভাইয়া? এটাকে বলে অক্ষাংশ। এটাকে কি বলে ভাই? এটাকে বলে অক্ষাংশ। আমাকে একটু এবার বলো, তুমি অক্ষাংশ বুঝেছো কিনা? তুমি বলবে নিরক্ষরেখা, গুরুবৃত্তে এটা বুঝেছো কিনা এবং অক্ষাংশ বুঝেছো কিনা। ছোটবেলায় তুমি চাঁদা ব্যবহার করতে, এখানে তুমি পরিষ্কার করে চাঁদা বসাইছো। চাঁদা বসানোর পর তুমি কোণ উৎপন্ন করেছো। এই যে নিরক্ষরেখার সাথে কোণ উৎপন্ন করে, এটাকেই বলা হয় অক্ষাংশ। এটাকেই বলা হয় অক্ষাংশ। একটু জানাবে তুমি বুঝতে পেরেছো কিনা, একটু জানাবে বুঝতে পেরেছো কিনা অক্ষাংশের কনসেপ্টটা, যেটা কিভাবে মাপে। আমাদের এই রেখাটার সাথে কোণ উৎপন্ন করে করে মাপে। চমৎকার উজ্জ্বল রয় জানিয়েছেন তিনি বুঝতে পেরেছেন। ইসরাত এমির আপু জানিয়েছেন ক্লিয়ার।
আমাদের বিল্লাল হোসেন লাদেন ভাই, তিনি আমাদেরকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, চমৎকার। ইসলাম আদ্রিতা নিরাপু এবং অনেকে আমাদেরকে জানাচ্ছেন যে ঠিক আছে, ক্লিয়ার। এবার তুমি একটু খেয়াল করে দেখো, এই যে তুমি রেখাটার সাথে ভাই কোণ উৎপন্ন করছো, নিরক্ষরেখা বা বিষুবরেখার সাথে কোণ উৎপন্ন করছো, এবার কোণ ধরে ধরে মনে করে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি এইভাবে উঠতে উঠতে সাপোজ ধরে নাও এখানে তুমি পাচ্ছ 23.5 ডিগ্রি। কত পেয়েছো ভাইয়া? 23.5 ডিগ্রি। তুমি এখান থেকে কোণ উৎপন্ন করতে করতে এখানে পেয়েছো 23.5 ডিগ্রি। কোন পাশে 23.5 ডিগ্রি? উত্তর পাশে। তাহলে এটাকে তুমি বলবে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। কি বলবে ভাই? 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। কারণ এই জিনিসটার নাম অক্ষাংশ, তুমি মাত্র শিখেছো। এই জিনিসটার নাম তুমি মাত্র শিখেছো অক্ষাংশ, এবং তুমি দেখতে পাচ্ছ এটা উত্তরে, তাই তুমি বলছো এটাকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এরপর এখানে তুমি চমৎকার করে একটা দাগ টেনেছো, চমৎকার করে এখানে একটা দাগ টেনেছো। এইটা একটা অক্ষরেখা, এইটা একটা অক্ষরেখা। আর এই অক্ষরেখাটাকে তুমি নাম দিচ্ছ এবার কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। তাহলে আজকে থেকে তোমার পরিষ্কার করে বোঝা হয়ে যাওয়ার কথা কর্কট ক্রান্তি রেখা কেমন করে আঁকে। কর্কট ক্রান্তি রেখা আঁকতে হলে চমৎকার করে আমরা যেটা করি, নিরক্ষরেখার সাথে কোণ উৎপন্ন করি। কোণটা হচ্ছে যখন 23.5 ডিগ্রি অক্ষাংশে আসে উত্তর পাশে, তখন সেখানে একটা অক্ষরেখা আঁকি, তার নামই হচ্ছে কর্কট ক্রান্তি, তার নামই হচ্ছে কর্কট ক্রান্তি। এবারে তুমি আরেকটু ওঠো, আরেকটু ওঠো, আরেকটু ওঠার পর এখানে তুমি পাবা হচ্ছে 66.5 ডিগ্রি। আমরা বাংলাতেই লিখি, কেমন? ইংরেজিতে না যাই, বাংলাতে লিখি 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এবার বলতো 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে আমরা আরেকটা দাগ টানবো, এটার নাম কি হবে? 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে আমরা আরেকটা দাগ টানবো, সেটাও একটা অক্ষরেখা, কিন্তু নাম কি হবে সে রেখার? চমৎকার। আবু সালে রাহাত ভাই একদম ঠিক উত্তর। আবু সালে রাহাত ভাই বলছেন ভাই এটা হচ্ছে সুমেরু রেখা। এটা কি রেখা ভাই? এটা হচ্ছে সুমেরু রেখা। সুমেরু রেখা, ঠিক আছে, ওকে, সুমেরু রেখা। এরপর তুমি উপরের দিকটাতে চাঁদা বসিয়েছিলে, উপরের দিকটাতে চাঁদা বসিয়ে আমাদের তুমি রেখা অঙ্কন করেছো। এবারে তুমি চাঁদাটাকে ভাই উল্টো করে বসাও, এদিক থেকে তুমি কোণ উৎপন্ন করো, এদিক থেকে তুমি কোণ উৎপন্ন করো। আমার কথাটা একটু বোঝো, এদিক থেকে তুমি কোণ উৎপন্ন করো। তাহলে তুমি যদি ভাই এপাশ থেকে কোণ উৎপন্ন করো, এখানে তুমি পাবে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। কি পাবা? 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। সেখানে একটা দাগ টেনেছো, এই দাগটার নামই হচ্ছে মকর ক্রান্তি। উপরেরটার নাম ছিল কর্কট ক্রান্তি, নিচেরটার নাম হচ্ছে মকর ক্রান্তি। নিচেরটার নাম হচ্ছে মকর ক্রান্তি। 23.5 ডিগ্রি দক্ষিণে, 23.5 ডিগ্রি দক্ষিণে। কত সহজ, তুমি বোঝো। চাঁদা বসিয়েছো, এই রেখাটার সাথে কোণ করেছো, এই রেখার সাথে কোণ করেছো, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে তুমি বলেছো মকর ক্রান্তি। আবার তুমি দাগ টানবে, দাগ টানার পর এখানটাতে 66.5 ডিগ্রিতে তুমি একটা অক্ষরেখা টানবে, এটাকে তুমি নাম দিবে হচ্ছে কুমেরু বৃত্ত রেখা বা কুমেরু রেখা। সুমেরু রেখা, কুমেরু রেখা। তাহলে আমাদের পরীক্ষায় বারবার এগুলা প্রশ্ন করে, কর্কট ক্রান্তি রেখা কত ডিগ্রিতে? 23.5 ডিগ্রি উত্তরে, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে। সুমেরুটা কততে? 66.5 ডিগ্রিতে। কুমেরুটা কততে? 66.5 ডিগ্রি দক্ষিণেতে, একটা উত্তরেতে একটা দক্ষিণেতে। মকর ক্রান্তিটা কততে? 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে। আমাকে বলো তোমরা কিভাবে রেখাগুলো এঁকেছি, কোনটা কত ডিগ্রিতে, এটা বুঝেছো কিনা? আমাকে বলতে হবে তোমাদেরকে কোনটা কত ডিগ্রিতে এবং কেমন করে রেখাগুলো আঁকলেন, কার সাপেক্ষে রেখাগুলো আঁকলেন, এটা বুঝতে পেরেছো কিনা তোমরা? আমাদেরকে বলতে হবে তোমরা বুঝতে পেরেছো কিনা। আমাদের সাথে প্রায় 100 জন শিক্ষার্থী আছেন, তোমাদের কাছে বিশেষ অনুরোধ ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে শেয়ার করবে, এবং তাদেরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তুমি নিয়ে আসবে। প্রত্যেকের প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। চমৎকার। আমাদের আবু সালে রাহাত ভাই বলছেন একদম ক্লিয়ার, চমৎকার। অন্যরা একটু জানাবে তোমরা বুঝতে পেরেছো কিনা, কারণ এই কনসেপ্টটা দিয়ে তোমাকে অনেক কিছু পারতে হবে। আচ্ছা, নীলা ইসলাম উজ্জ্বল রায় ভাই জানিয়েছেন তিনি আমাদের সাথে রংপুরে ছিলেন, ইনশাল্লাহ তিনি এবারও থাকবেন। আচ্ছা, জান্নাতুন তাজরিন আনহা বলেছেন একদম ক্লিয়ার। ঐশী আপু বলেছেন বুঝতে পেরেছেন। আচ্ছা, সোমা আহমেদও বলেছেন বুঝেছি। এবার তোমরা যদি বুঝো, আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে
তোমরা সবাই বলেছো, বুঝেছো, তোমরা বলছো 23.5 ডিগ্রিতে কর্কট, 64.5 ডিগ্রিতে হচ্ছে আমাদের সুমেরু বৃত্ত, কিংবা নিচে আসলে কুমেরু বৃত্ত। আমার প্রশ্নটা হচ্ছে কেন কেন 23.5 ডিগ্রিতে কর্কট ক্রান্তি হয়? 24.5 ডিগ্রিতে হতে পারে না? 25.5 ডিগ্রিতে হতে পারে না? কেন 23.5 ডিগ্রিতেই হতে হবে? কেন 23.5 ডিগ্রিতে হতে হবে? এইটা এবার বলো তোমরা। আমার প্রশ্নটা খুব পরিষ্কার। 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে কর্কট ক্রান্তি রেখা আঁকা হয়। প্রশ্নটা হচ্ছে কেন? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? এটার পিছনে কোন কারণটা দায়ী? এটার পিছনে কোন কারণটা দায়ী? কেন এখানে 23.5 ডিগ্রিতে কর্কট ক্রান্তি হয়েছে? রিজনটা কি? বলতে হবে তোমাদেরকে রিজনটা কি, অথবা এটার পিছনে কোন কজ আছে, কি কারণ আছে। 23.5 ডিগ্রিতে কেন কর্কট ক্রান্তি হলো? নিচের পার্টে কেন 23.5 ডিগ্রিতে মকর ক্রান্তি হলো? তোমরা বলেছো, তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কেন হলো? আমাদের চমৎকার আমাদের নাজমুল সাকিব ভাই আমাদের ফোকাস সাভার ব্রাঞ্চে ছিলেন, সালাম জানিয়েছেন তিনি। চমৎকার নাজমুল সাকিব ভাই, আপনাকে ধন্যবাদ। ইসরাত এমিলি উনি বলার চেষ্টা করছেন চাপ বলয়। চমৎকার, আমরা একটা আনসার পেলাম, চাপ বলয়। আর কোন অ্যান্সার? আর কোনো কিছু হতে পারে কিনা? ইসলাম আদ্রিতা নীর আপু বলছেন বায়ু প্রবাহ। চমৎকার, আরেকটা জিনিস আমরা পেলাম, বায়ু প্রবাহ। আর কোনো আইডিয়া? তোমার যেটা উত্তর মনে হয় তুমি বলতে পারো। একদম। আবু সালেহ রাহাত ভাই বলতেছেন ভাই এইটা তো জানি না। চমৎকার। রাকিব হাসান ভাই বায়ু উচ্চ চাপ হতে নিম্ন চাপ অঞ্চলে প্রবাহিত হয়। আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে, চাপের কারণে। আচ্ছা, এবার আসো আমরা কারণটা খুঁজে বের করি। অবশ্যই বায়ুর চাপ একটা কারণ, কিন্তু সঠিক প্রকৃত কারণটা আমাদেরকে জানিয়েছেন আমাদের মুস্তাকিম বিল্লাহ ভাই আমাদেরকে বলতেছেন ভাই সূর্যের আলো এখানে একটা গুরুত্বপূর্ণ এফেক্ট ফেলে। ঠিক আছে, চাপের একটা প্রভাব আছে, কিন্তু ওই চাপের প্রভাবটা বায়ুর এই চাপের প্রভাবটাও তৈরি হয় আমাদের সূর্যের কারণে। এখন সূর্য এখানে কি করতেছে? আচ্ছা, মানসারুল ইসলাম মুনান ভাই, যদি আমি ঠিকভাবে উচ্চারণ করে থাকি, উনি বলছেন গ্রিনিচ। ভাই একদমই না, গ্রিনিচ হচ্ছে দ্রাঘিমা রেখার ক্ষেত্রে ভূমিকা রাখে। আমরা এখনো দ্রাঘিমার আলোচনায় যাইনি, আমরা আলোচনা করার চেষ্টা করছি ভাই অক্ষরেখা নিয়ে। ঠিক আছে, এবার হচ্ছে সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবো। দেখো, এই যে নিরক্ষরেখা, বিষুবরেখা, গুরুবৃত্ত, মহাবৃত্ত, সূর্যটা, আমাদের পরিচিত সূর্যটা কি করে? সূর্যটা এই রেখাটার উপরে, নিরক্ষরেখার উপরে বা বিষুবরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। সূর্য কি করে? সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। লম্বভাবে সূর্যের আলোটা পড়ে, লম্বভাবে সূর্যটা কিরণ দেয়, লম্বভাবে সূর্যের আলো পড়ে। তুমি আমাকে বলার চেষ্টা করে এবার, যেখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, লম্বভাবে হচ্ছে সূর্য যেখানে আলো দিচ্ছে, সেখানে গরম, সেখানে উষ্ণতা কেমন হবে? যেখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, যেখানে সূর্য হচ্ছে খারাপভাবে রোদ ফেলতেছে, সেখানে আমাদের উষ্ণতা কেমন হবে? স্বাভাবিকভাবে তোমার বুঝে ফেলার কথা যে ভাই এখানে উষ্ণতাটা বেশি হবে, তার কারণে এখানে আমার একটু গরম লাগবে, তার কারণে এখানে থাকবে একটু উষ্ণতা, এখানে থাকবে একটু গ্রীষ্ম, এখানে থাকবে একটু উষ্ণতা, এখানে থাকবে একটু গ্রীষ্ম। এই যে আমাদের ইসরাত এমিলি আপু বলতেছেন তাপ বেশি হবে, তরিকুল ভাই বলতেছে তাপ বেশি হবে। ঠিক কথা। তাহলে এই পাশটা হচ্ছে গরম বেশি হবে। প্রশ্ন হচ্ছে কত দূর পর্যন্ত আমার গরম লাগবে? উপরের দিকে কর্কট পর্যন্ত, নিচের দিকে মকর পর্যন্ত। মাঝ বরাবর সূর্য আলো ফেলতেছে, আর উপরে কর্কট পর্যন্ত, নিচে মকর পর্যন্ত। এই জায়গাটুকুর মধ্যে হচ্ছে ভাই আমাদের যেই দেশগুলো আছে তাদের তাপমাত্রা একটু বেশি হবে, তাদের একটু গরম বেশি লাগবে, তাদের একটু কি হবে ভাই? গরম বেশি লাগবে। এই কারণে এই জায়গাটাকে বলা হয় উষ্ণ মণ্ডল, বা এই জায়গাটাকে বলা হয় গ্রীষ্মমণ্ডল। উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল। এরপর এই উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল, অর্থাৎ এই কর্কট ক্রান্তির এই রেখাটা তুমি যখন পার হবা তখন তুমি দেখবা আস্তে আস্তে হচ্ছে তাপমাত্রা কি হবে? তাপমাত্রাটা কমে যাবে, অর্থাৎ এখানে তোমার আস্তে আস্তে শীত লাগতে শুরু করবে। কি হবে ভাইয়া? কর্কট ক্রান্তি পার হলে তোমার শীত লাগতে শুরু করবে। তাই এই জায়গাটা হবে তোমার শীত মণ্ডল। তুমি যখন সুমেরু বৃত্ত রেখাটা পার হবা তখন আর তোমার শীত লাগবে না, তখন তুমি জমে বরফে পরিণত হবা। অর্থাৎ এইটা হচ্ছে হিমমণ্ডল।
এটা হচ্ছে কি ভাইয়া? হিমমণ্ডল। নিচের পার্টও একই ঘটনা ঘটবে। এই পাশটা উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল, আর এই পার্টটা হচ্ছে আমাদের শীত, আর এই পার্টটা হচ্ছে আমাদের হিমমণ্ডল। এই পার্টটা হচ্ছে আমাদের হিমমণ্ডল। তাহলে তুমি বুঝতে পারতেছো, মাঝখানের জায়গাটা হচ্ছে গ্রীষ্ম, তারপরের জায়গাটা হচ্ছে শীত, উপরের জায়গাটা হচ্ছে হিম। ঠিক একই ঘটনা, নিচের জায়গাটা শীত, আবার একদম লাস্ট হচ্ছে হিমমণ্ডল। এই কারণেই তুমি যে বলো না ভাইয়া অ্যান্টার্কটিকা সবকিছু জমে হয়ে গেছে বরফ, সবকিছু জমে কি হয়েছে? বরফ হয়েছে। তুমি দেখবা একদম নিচের দিকে, একদম নিচের দিকে। আবার তুমি যে বলো আর্কটিক, উপরের উত্তর মেরুতে সবকিছু জমে বরফে পরিণত হয়। কেন? কারণ ওখানে সূর্যের তাপ, সূর্যের আলো খুব একটা পৌঁছায় না, তার কারণেই সেখানে হচ্ছে অতিরিক্ত ঠান্ডা। বেশিরভাগ সময় বছরের অতিরিক্ত ঠান্ডা থাকতেছে। এইখানে হচ্ছে বেশিরভাগ সময় সবকিছু জমে বরফে পরিণত হচ্ছে। আর এই যে আমাদের উজ্জ্বল ভাই বলতেছে যে ভাই আমাদের একটা জায়গা ইসরাত এমির আপু বলতেছেন নাতিশীতোষ্ণ। বাংলাদেশটা কোথায়? বাংলাদেশটা হচ্ছে এই কর্কট ক্রান্তি রেখা বরাবর, অর্থাৎ বাংলাদেশের উপর দিয়ে গেছে যে রেখা, বাংলাদেশের উপর দিয়ে গেছে যে রেখা, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি। অর্থাৎ না হচ্ছে গ্রীষ্মের পাটে, না হচ্ছে শীতের পাটে, অল্প একটু গ্রীষ্মের পাটে, অল্প একটু শীতের পাটে। তাই আমরা পাচ্ছি গ্রীষ্ম, পাচ্ছি শীত, দুইটাই পাচ্ছি। দ্যাটস ওয়াই বাংলাদেশ হচ্ছে নাতিশীতোষ্ণ। বাংলাদেশ হচ্ছে নাতিশীতোষ্ণ। তাহলে তুমি বুঝতে পারতেছো, মাঝখানের দেশগুলোতে হবে গরম, উপরের দিকের একটু দেশগুলোতে হবে শীত, একদম উপরের দেশগুলোতে হবে বরফ শীতল ঠান্ডা। এরপর নিচের পার্টও এখানে শীত, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে বরফ পড়বে। তোমরা এবার আমাকে বলো, তোমরা এখন বুঝতে পারতেছো কিনা যে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, কুমেরু সুমেরু এগুলোর মাধ্যমে কিভাবে তাপমাত্রা বোঝা যায়? এটা ক্লিয়ার কিনা একটু বলবে? তাপমাত্রাটা কিভাবে বোঝা যায় সেটা পরিষ্কার হয়েছে কিনা সবার কাছে? একটু আমাদেরকে জানাও, সূর্য কিরণের মাধ্যমে কিভাবে তাপমাত্রা পড়বে এবং কোথায় গরম, কোথায় শীত, কোথায় হিমবাহ, এটা ক্লিয়ার কিনা একটু সবাই জানাবে। চমৎকার। নীলিমা নাবির আপু বলতেছেন জি ভাই এটা পরিষ্কার। এখন এইটা জানলে, তুমি যেটা জানলা, এইটা জেনে তোমার কি লাভ হবে? এইটা জেনে তোমার কি লাভ হবে ভাইয়া? এইটা জেনে তোমার লাভ হচ্ছে, এবারে মনে করো এটা একটা মানচিত্র, এইটা একটা মানচিত্র। তোমাকে ভাই যেই কোনো জায়গায় একটা মানচিত্র ধরাই দিচ্ছে, মানচিত্রটা ধরাই দিয়ে বলছে যে এখানের একটা দেশ দেখায়, তোমারে বলছে বলো তো এই দেশটার আবহাওয়া কেমন হবে। তুমি ভাই ওই দেশের নাম জীবনেও শোনো নাই, কিন্তু তোমারে বলছে ওই দেশের আবহাওয়া কেমন হবে, এটা বলতে হবে তোমারে। তাহলে তুমি এখন দেখো, এই যে উপরের দিকে, সাপোজ উপরের দিকে একটা দেশ আছে, নাম হচ্ছে ফিনল্যান্ড, নাম হচ্ছে ফিনল্যান্ড। আমি জীবনে কোনোদিন ফিনল্যান্ড যাই নাই, আমি জানি না ফিনল্যান্ডের আবহাওয়া কিরকম, কিন্তু তুমি বলো তো ফিনল্যান্ডের আবহাওয়া গরম নাকি শীত নাকি বরফ পড়বে? বলো ফিনল্যান্ডে কি হবে? ফিনল্যান্ডে কি হবে তুমি বলো? আমি তোমাকে শুধু একটুকু ক্লু দিব যে ফিনল্যান্ডটা অনেক উপরের দিকে, ফিনল্যান্ডটা অনেক উপরের দিকে। তুমি একটা ম্যাপ দেখতে পেয়েছো, ম্যাপের একদম উপরের দিকে হচ্ছে ফিনল্যান্ড। চমৎকার। ঐশী আপু আমাদেরকে বলে দিচ্ছে যে ভাই ওইখানে বেশিরভাগ সময় হচ্ছে বরফ টরফ পড়বে, অনেক ঠান্ডা হবে, অনেক ঠান্ডা হবে। একদম ঠিক উত্তর। তাহলে তুমি বুঝতে পারতেছো ফিনল্যান্ডের মানুষজন মোটা মোটা কাপড় পরবে। ফিনল্যান্ডের মানুষজন হচ্ছে শরীর উষ্ণ রাখার মতো ঘর বাড়ি তৈরি করবে। সেখানে হচ্ছে অনেক বেশি শীত হবে, অনেক বেশি শীত হবে। এরপর মনে করো ভাই আমি ম্যাপ ট্যাপ কিচ্ছু পারি না, কিন্তু আমাকে হঠাৎ করে একটা লোক বলল যে বাবা কষ্ট করে মানচিত্রের মধ্যে সৌদি আরব খুঁজে বের করো। মানচিত্রের মধ্যে কি খুঁজতে হবে? সৌদি আরব খুঁজে বের করতে হবে। তাহলে তুমি আমাকে বলো তো ভাই, আমি জানি সৌদি আরব মানচিত্রের কোথায় আছে, এটা আমি পারি না, কিন্তু আমি শুধু এটা জানি সৌদি আরবে অনেক গরম, সৌদি আরবে অনেক গরম, সৌদি আরবে অনেক বালি, সৌদি আরবে অনেক মরুভূমি। তাহলে সৌদি আরব মানচিত্রের কোথায় হবে? সৌদি আরব মানচিত্রের কোথায় হবে? চমৎকার। উজ্জ্বল রয় ভাই একদম ঠিক উত্তর। ভাই বলতেছে ভাই সৌদি আরবটা মাঝখানের দিকে আঁকবেন। সৌদি আরব এটা কোথার দিকে আঁকবো? মাঝখানের দিকে এঁকে ফেলবো। একদম ঠিক উত্তর ভাই। আমাদের উজ্জ্বল ভাই বলতেছে সৌদি আরব আপনি মাঝে আঁকবেন। তাহলে খেয়াল করে দেখো, তুমি মানচিত্র সম্পর্কে কোনো কিছু না জেনেও তুমি বলে দিতে পারতেছো সৌদি আরব মাঝখানে হবে, কিছুটা মাঝখানে হবে। এরপর এরপর তুমি অবশ্যই বলে দিতে পারবা যেহেতু সৌদি আরব মাঝখানে, যেহেতু সৌদি আরবের হচ্ছে আমাদের কি বলা যেতে পারে, আমাদের অনেক বেশি গরম, তার কারণে মানুষজন একটু পাতলা পাতলা কাপড় পরবে, মানুষজন একটু পাতলা পাতলা কাপড় পরবে। আশা করি ক্লিয়ার। এরই ফাঁকে আমাদের একজন ভাই বলতেছে ভাই শীত আর হিমমণ্ডল এই দুইটার মধ্যে পার্থক্য কি?
খুব সহজ, শীতমণ্ডলে হচ্ছে বছরের একটা নির্দিষ্ট সময় হচ্ছে বরফ টরফ পড়ে, ঠিক আছে, কিছুটা সময় অবশ্যই তারা হচ্ছে গরমকালও উপভোগ করে, কিন্তু যেটা হিমমণ্ডল সেখানে বছরের প্রায় 9 থেকে 10 মাসে হচ্ছে তারা বরফে ঢাকা থাকে, বরফে ঢাকা থাকে। যেমন আমরা প্রত্যেকে জানি গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে ভাই হিমমণ্ডলের মধ্যে পড়েছে। সো গ্রিনল্যান্ডের আবহাওয়া অত্যন্ত শীতল হবে, অত্যন্ত শীতল হবে, যেখানে সব সময় প্রায় হচ্ছে সবকিছু বরফে ঢাকা থাকবে, বরফে ঢাকা থাকবে। কিন্তু মনে করো হচ্ছে আমাদের কানাডা, কানাডা বেশ বড় একটা দেশ, কানাডার উপরের পার্টটাতে বেশিরভাগ সময় হচ্ছে বরফ থাকবে, কিন্তু নিচের পার্টে যে কানাডাটা আছে সেখানে মানুষজন বসবাস করতে পারবে, বসবাস করতে পারবে। একই কথা তুমি মনে করো হচ্ছে রাশিয়ার ক্ষেত্রে ধরো ভাই, রাশিয়ার উপরের যে পার্টটা আছে, উপরের যে পার্টটা যেটা শীতমণ্ডলের মধ্যে পড়ছে সেখানে মানুষজন থাকতে পারবে না, কিন্তু নিচের দিকের এই যে পার্টটা আছে সেখানে মানুষজন থাকতে পারবে। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। তাহলে মোটামুটি করে তোমাদের কাছে এখন কিছুটা হলো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এইবার আসো আমরা এবার আরেকটা জিনিস জানি। তাহলে তুমি এখন অক্ষরেখার সাহায্যে কিভাবে তাপমাত্রা বোঝা যায় এইটা সবাই বুঝতে পেরেছো? অক্ষরেখার সাহায্যে তাপমাত্রা কেমন করে বোঝে এইটা ক্লিয়ার হওয়ার কথা সবার। এবারে আমরা কথা বলবো, আচ্ছা চমৎকার, আমাদেরকে উজ্জ্বল ভাবে বলেছে ভাই ব্রিটেনের আবহাওয়া কেমন। ব্রিটেন, আসো, চলে আসো তুমি মানচিত্রে। এই যে আগের পেজটা, এখানেই হচ্ছে আমাদের ম্যাপটা ছিল। আগের পেজের এই ম্যাপের মধ্যে তুমি একটু খেয়াল করে দেখো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, যদি কালিতে না বোঝো আমরা অন্য কালি দিয়ে আঁকবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই হচ্ছে তোমার ব্রিটেন ভাই, এই জায়গাটা হচ্ছে ব্রিটেন। আর আমরা যদি দেখি আমাদের যে রেখাটা আছে, আমাদের যে রেখাটা সেটা হচ্ছে ভাই এই পাশ দিয়ে, আমাদের যে নিরক্ষরেখাটা সেটা এই পাশটা দিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছ এই পাশটা দিয়ে চলে গেছে। তাহলে তুমি খেয়াল করে দেখো ব্রিটেন নিরক্ষরেখা থেকে বেশ খানিকটা দূরে। আবার এই যে শীতমণ্ডল আছে, শীতমণ্ডলের এটা কাছাকাছি, তার কারণে ব্রিটেনে শীতের প্রভাবটাই বেশি থাকবে। ব্রিটেনে শীত, এখানে কিন্তু শীত মানে কিন্তু বরফ না, শীত মানে কিন্তু বরফ না, শীতের প্রভাবটা বেশি থাকবে, ঠিক আছে। শীতের প্রভাব বেশি হবে হচ্ছে ব্রিটেনে, ঠিক আছে। তার মানে কিন্তু বরফ পড়বে না, বছরের নির্দিষ্ট কিছু সময় যখন শীতকাল থাকে তখনই বরফ পড়বে, অন্যান্য সময় হচ্ছে তাদের ভালোভাবে হচ্ছে তারা গরমকাল বসন্তকাল উপভোগ করবে। কিন্তু আমাদের গরমকালে আমাদের যত গরম লাগে, সৌদি আরবের গরমকালে তাদের যত গরম লাগে, ওই রকম গরম তারা কখনোই পাবে না। কেন পাবে না? কারণ তারা পড়েছে আমাদের ওই যে শীত যে মণ্ডলটা আছে সেটার মধ্যে। আশা করি পরিষ্কার। এইবার আসো, এবার হচ্ছে আমরা যেটা করব, আমরা একটু সবাই দ্রাঘিমা রেখার সাহায্যে সময় মাপা শিখে ফেলবো। আমরা কি করব? আমরা দ্রাঘিমা রেখার সাহায্যে সময় মাপতে শিখবো। আজকের ক্লাসের আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট দ্রাঘিমা রেখার সাহায্যে সময়, ঠিক আছে, আমরা মাপতে শিখবো। আবহাওয়া নামটা কি বলতে পারি? অবশ্যই তুমি শীত বলবা ভাইয়া, উজ্জ্বল অনুপম ভাই শীত বলবা। যদি বলো কোন মণ্ডলে অবস্থিত, তুমি বলবা শীত মণ্ডলে অবস্থিত, ঠিক আছে। বাংলাদেশকে যেরকম নাতিশীতোষ্ণ বলতে পারো, ওদেরকে সেটা বলা যাবে না। ওকে, এবার আসো তুমি দ্রাঘিমা রেখার সাহায্যে, দ্রাঘিমা রেখার সাহায্যে সময় পরিমাপ করা যায়। কি পরিমাপ করে ভাইয়া? সময়। তুমি জাস্ট মাথায় রাখবে এই যে মাঝখানের দ্রাঘিমা রেখাটা, এই যে মাঝখানের দ্রাঘিমা রেখাটা, এইটার একটা নাম আছে, এইটার নাম হচ্ছে মূল মধ্যরেখা। এইটার নাম হচ্ছে ভাইয়া মূল মধ্যরেখা, বা এইটার আরেকটা নাম হচ্ছে গ্রিনিচ লাইন। এইটার আরেকটা নাম হচ্ছে গ্রিনিচ লাইন, মূল মধ্যরেখা বা গ্রিনিচ লাইন। আমরা এই গ্রিনিচ লাইন, গ্রিনিচ লাইন এইখান থেকে হচ্ছে আমরা সময়টা মাপতে শুরু করি। কি করি ভাইয়া? সময় মাপি। মনে করো এই যে গ্রিনিচ লাইনটা, এখানে হচ্ছে 0 ডিগ্রি, এখানে কত ডিগ্রি? এইখানে 0 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, এইভাবে করে করে তুমি যত সরতে থাকবা, তুমি যত সরতে থাকবা তত ভাই ডিগ্রির পার্থক্য হবে। কি হবে? ডিগ্রির পার্থক্য। মনে রাখবা প্রতি 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য 4 মিনিট, প্রতি 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য 4 মিনিট। তাহলে প্রতি 1 ডিগ্রিতে যদি সময়ের পার্থক্য হয় 4 মিনিট, তাহলে প্রতি 15 ডিগ্রিতে, প্রতি 15 ডিগ্রিতে আমরা সবাই পারি 15 ডিগ্রিতে 4 15 60, তাহলে 15 ডিগ্রিতে সময়ের পার্থক্য হবে 60 মিনিট বা 1 ঘন্টা। 15 ডিগ্রিতে সময়ের পার্থক্য হবে 60 মিনিট বা 1 ঘন্টা। এবারে তোমাদের কাছে প্রশ্ন, বাংলাদেশ কত ডিগ্রিতে? বলতে হবে সবাইকে, বাংলাদেশ কত ডিগ্রিতে?
বাংলাদেশ কত ডিগ্রিতে? বাংলাদেশ কত ডিগ্রিতে অবস্থিত? কত ডিগ্রি দ্রাঘিমায় বাংলাদেশ অবস্থিত? কত ডিগ্রি দ্রাঘিমায় বাংলাদেশ অবস্থিত? আমরা জানি 15 ডিগ্রিতে হয় হচ্ছে 1 ঘন্টা। আমরা বের করব বাংলাদেশ কত ঘন্টা যোগ করতে হবে বা কত ঘন্টা বিয়োগ করতে হবে। তার আগে জানতে হবে বাংলাদেশ কত ডিগ্রি দ্রাঘিমায়, একটু বলতে হবে। জান্নাতুন তাজরি আনহা উনি বলেছেন 60। অন্য কারো উত্তর? আবু সালে রাহাত ভাই বলেছেন 90। একদম ঠিক উত্তর। বাংলাদেশ হচ্ছে 90 ডিগ্রি পূর্বে। তাহলে বাংলাদেশ হচ্ছে 90 ডিগ্রিতে। তাহলে তুমি খেয়াল করে দেখো ভাইয়া, 15 ডিগ্রিতে 1 ঘন্টা, 15 ডিগ্রিতে 1 ঘন্টা, 15 ডিগ্রিতে যদি 1 ঘন্টা হয় তাহলে 90 ডিগ্রিতে কত হবে? 6 15 90, 6 15 90। তাহলে 90 ডিগ্রিতে হচ্ছে 6 ঘন্টা। 90 ডিগ্রিতে কত ঘন্টা? 6 ঘন্টা। পরিষ্কার করে মাথায় রাখো, পূর্ব পাশে যোগ করতে হয়, পশ্চিম পাশে বিয়োগ করতে হয়। বাংলাদেশ যেহেতু পূর্ব পাশে, আমাদের গ্রিনিচ রেখার পূর্ব পাশে, তাই বাংলাদেশের সময়ের সাথে 6 ঘন্টা, মানে গ্রিনিচের সময়ের সাথে 6 ঘন্টা যোগ করলেই বাংলাদেশের সময় পাওয়া যায়। তাহলে বুঝতে পারতেছো, 1 ডিগ্রিতে 4 মিনিট, 15 ডিগ্রিতে তাহলে 4 15 60 মিনিট বা 1 ঘন্টা। বাংলাদেশ যেহেতু 90 ডিগ্রিতে আছে, তাহলে বাংলাদেশের সাথে যোগ করতে হবে 6 ঘন্টা। পূর্ব পাশে থাকলে 6 ঘন্টা, কারণ আমরা যেহেতু পূর্ব পাশে আছি তাই যোগ করব, আর যেহেতু 90 ডিগ্রি পূর্বে আছি তাই হচ্ছে 6 ঘন্টা যোগ হচ্ছে। কার সাথে 6 ঘন্টা যোগ? উত্তর হচ্ছে গ্রিনিচের সাথে। উত্তর হচ্ছে গ্রিনিচের সময়ের সাথে 6 ঘন্টা যোগ। এইবার একটু খেয়াল করো সবাই, দেখো আমরা সময় মাপতে শিখেছি কোন একটা স্থানের আবহাওয়ার মাধ্যমে, আমরা সেই স্থানের হচ্ছে মানুষের পোশাক, খাদ্য, এইটা বুঝতে শিখেছি। তোমরা আমাকে একটু জানাবে পুরো কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে কি কি করা যায়, এইটা পুরোটা ক্লিয়ার কিনা একটু পরিষ্কার করে সবাই জানান দিবে যে ভাই তুমি পুরোটা স্পষ্ট করে বুঝতে পেরেছো কিনা। আমাদের সাথে প্রায় 100 জন শিক্ষার্থী আছেন, আপনারা একটু জানাবেন সবাই যে আপনারা ক্লিয়ারলি পরিষ্কার হবে এই বিষয়টি বুঝতে পেরেছেন কিনা। চমৎকার। রাকিব হাসান ভাই আমাদেরকে জানিয়েছেন যে ভাই একদম পরিষ্কার, তিনি ক্লিয়ারলি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। নীলা ইসলাম তিনিও জানিয়েছেন তিনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। চমৎকার, অসাধারণ অসাধারণ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে আছেন। ঠিক আছে, একই সাথে আপনাদের কাছে আরো একটা অনুরোধ থাকবে, আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন, অর্থাৎ যারা সামনের দিন এইচএসসি পরীক্ষা দেবেন এই বছরে, তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে আমরা কিন্তু এরকম আরো অনেক ছোট ছোট ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করব। ঠিক আছে, আপনারা এখন থেকেই আমাদের সাথে যুক্ত হতে পারেন, যার মাধ্যমে ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবেন। আমরা আরেকবার ব্যাপারটা রিক্যাপ করব, কেননা আমাদের আবু সানি ভাই বলেছেন তার একটু বুঝতে সমস্যা হচ্ছে। আবু সানি ভাই লাস্ট বার আপনি একটাবার দেখেন, এইটা মনে করেন পৃথিবীর মানচিত্র, এইটা পৃথিবীর মানচিত্র। এখানে দাঁড়ানো কিছু রেখা আছে, আমি আপনার জন্য আবার এঁকে দেখাচ্ছি। এইখানে দাঁড়ানো কিছু রেখা আছে। মনে করেন আমি একটা দাঁড়ানো রেখা সাপোজ আপনাকে এঁকে দেখাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো রেখা আছে ভাই, রেখা। এগুলোর নাম দ্রাঘিমা রেখা, এগুলোর নাম দ্রাঘিমা রেখা। এই যে দ্রাঘিমা রেখাটা আছে, এই দ্রাঘিমা রেখাটার একদম মাঝখানেরটা মনে করেন 0 ডিগ্রি, একদম মাঝখানেরটা হচ্ছে 0 ডিগ্রি, একদম মাঝখানেরটা হচ্ছে 0 ডিগ্রি। এখন এই 0 ডিগ্রি থেকে আপনি যত সরবেন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এইভাবে করে ডিগ্রির পার্থক্য হবে। এইভাবে করে ভাইয়া ডিগ্রির পার্থক্য হবে। সহজ কথা, প্রতিটা রেখা একটা করে ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এভাবে করে ভাই ডিগ্রির পার্থক্য হবে। মাথায় মুখস্থ করে ফেলবো, 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য 4 মিনিট, 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য 4 মিনিট। এটার মানে কি? মনে করেন যেই রেখাটার এই যে একদম মাঝখানে, সে 0 ডিগ্রিতে যে দেশটা আছে, ওই দেশে যদি 12টা বাজে, তাহলে 1 ডিগ্রিতে তার পাশে যে 1 ডিগ্রি আছে ওখানে বাজবে 12টা 4, ওখানে বাজবে 12টা 4, কারণ 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। এরপর আবার যদি 1 ডিগ্রি সরে যান তাহলে বাজবে 12টা 8, আবার 1 ডিগ্রি সরে যান তাহলে বাজবে 12টা 12, কারণ প্রতি 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য 4 মিনিট, প্রতি 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য 4 মিনিট। এখন 1 ডিগ্রিতে যদি 4 মিনিট হয়, 15 ডিগ্রিতে 4 15 60, 4 15 60, তাহলে 15 ডিগ্রিতে সময়ের পার্থক্য 60 মিনিট বা 1 ঘন্টা, 60 মিনিট বা 1 ঘন্টা। বাংলাদেশ এই রেখাটা থেকে 90 ডিগ্রি সরে গেছে, 90 ডিগ্রি পূর্বে। তাহলে
যদি 15 ডিগ্রিতে হয় 1 ঘন্টা, তাহলে 90 ডিগ্রিতে 6 15 90, 6 15 90। তাহলে আমি বুঝতে পারতেছি 90 ডিগ্রিতে সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। এখন আমি জানি ডান পাশে বা পূর্ব পাশে সময় যোগ করতে হয়, এ পাশে বা বামে বা পশ্চিমের সময় বিয়োগ করতে হয়। আমরা বাংলাদেশ আছি হচ্ছে পূর্বে, তাই বাংলাদেশের সময়ের সাথে 6 ঘন্টা তাই যোগ করতে হয়। কার সাথে যোগ? ওই যে আমাদের মাঝখানের রেখাটা, মাঝখানের এই রেখাটার সময়ের সাথে যোগ। মাঝখানের এখানে একটা জায়গা আছে, নাম হচ্ছে গ্রিনিচ, নাম হচ্ছে গ্রিনিচ। ওই জায়গার সময়ের সাথে 6 ঘন্টা যোগ করি। কেন 6 ঘন্টা যোগ করি? কারণ আমি তার থেকে 90 ডিগ্রি পূর্বে আসি, 90 ডিগ্রি পূর্বে আসি। 6 ঘন্টা কিভাবে গেছি? ওই 1 ডিগ্রিতে 4 মিনিট, 15 ডিগ্রিতে হয়েছে 1 ঘন্টা, 90 ডিগ্রিতে হয়েছে 6 ঘন্টা। এভাবে আমি গিয়েছি। এইবার আবুস সানি ভাই, এবার বলেন আপনি বুঝতে পেরেছেন কিনা? এবার আপনাকে বলতে হবে আপনি বুঝতে পেরেছেন কিনা। এবার আপনি আমাদেরকে বলবেন এবার আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, খালেদ মাসুদ ভাই বলতেছে ভাই পৃথিবীতে ডিগ্রিতে ভাগ করছে কারা? ভাই পৃথিবীতে যখন হচ্ছে প্রথম আমাদের কাছে এই যে কি বলে এটার নাম আমরা সবাই জানি বাষ্প ইঞ্জিন, মনে করে দেখেন বাষ্প ইঞ্জিন জেমস ওয়াট আবিষ্কার করেছিল বাষ্প ইঞ্জিন। বাষ্প ইঞ্জিন আসছে কখন আসছে ভাই? কখন আসছে ভাই? অষ্টাদশ শতকে যখন আসছে, যখন হচ্ছে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল, তখনই মূলত তারা ওই গ্রিনিচকে ধরে হচ্ছে এই সময় মাপা স্টার্ট করেছে। সময় মাপা, কথাটা বুঝবেন, সময় মাপা স্টার্ট করেছে। আর পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করা বা বৃত্তকে এই যে 360 ডিগ্রিতে ভাগ করা, এটা অনেক অনেক বছর আগে মিশরীয় যে সভ্যতা ছিল ওখান থেকেই আমরা পেয়েছি। এই যে গ্রিনিচকে ধরে সময় মাপা, ওটা করেছে ইংল্যান্ডের মানুষজন, তার কারণে হচ্ছে গ্রিনিচের উপর দিয়ে হয়েছে। আর ডিগ্রির ব্যাপারটা আরো অনেক আগে প্রাচীন সভ্যতা থেকে এসছে। ওকে, আশা করি আপনাদের সবার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমাদের কোর্স সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন। আমাদের কোর্সে ভাই আমাদের বাংলার ক্লাস হবে, ইংরেজির ক্লাস হবে, সাধারণ জ্ঞানের ক্লাস হবে। আমাদের সাধারণ জ্ঞানের এই ক্লাসগুলোর মধ্যে দিয়ে সাধারণ জ্ঞানে ভাইয়া আইসিটি আছে, আপনারা কিছুটা উপকৃত হবেন। পাশাপাশি এই সাধারণ জ্ঞানের মধ্যে হচ্ছে আপনি পাবেন আমাদের ভূগোলের কিছু ক্লাস, যেমন এই যে কথাগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু আমাদের ভূগোল পার্টে আছে, অনেকে উপকৃত হবেন। আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে পাবেন ইতিহাসের কিছু ক্লাস, আপনার এইচএস এর ইতিহাস পরীক্ষার জন্য খুবই উপকৃত হবে। অর্থনীতির কিছু ক্লাস থাকবে সাধারণ জ্ঞান পার্টে, সেখান থেকে আপনি উপকৃত হবেন। পাশাপাশি বাংলা ইংরেজি এটা তো আপনার মূল পরীক্ষার মধ্যেই থাকছে। তাহলে বুঝতেই পারছেন প্রি অ্যাডমিশনের এই জার্নিতে এইচএসসি পরীক্ষার জন্য আপনাকে অনেকাংশে হেল্প করবে। প্রায় প্রত্যেকটা বিষয়ের প্রায় 10টির উপরে ক্লাস আছে, সব মিলিয়ে প্রায় 30-এরও অধিক সংখ্যক ক্লাস রয়েছে, কিছু পরীক্ষা, তাই সব মিলিয়ে অনেকগুলো ক্লাস আছে। আর সবচেয়ে বড় কথা, এর ধারাবাহিকতায় আপনারা তো পরবর্তীতে মানে আপনারা যখন এইচএসসি পরীক্ষা শেষ হবে তখন মূল কোচিং শুরু হবে, মূল কোচিং এ তো অনেক ক্লাস থাকছেই। ওকে, আবু সালে রাহাত ভাই বলেছেন জিকে ক্লাস আপনি নেবেন কিনা? স্যার অবশ্যই, আমি আপনাদের সাথে অবশ্যই জিকে বা সাধারণ জ্ঞান নিয়ে তো থাকছি, ঠিক আছে? তাহলে ভাই এই ব্যাপারটা আশা করি সবার পরিষ্কার। আবু সানি ভাইয়ের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। এবারে আমরা যাব দ্বিতীয় কনসেপ্টে। আসেন এবার আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় একটা কনসেপ্টে প্রবেশ করি। আমরা এইবার ভাই প্রথমে মানচিত্র দেখেছি, মানচিত্রের মধ্যে কিছু রেখা আঁকার নিয়ম দেখেছি। এইবার মানচিত্রের আমরা অঞ্চল শিখব। আমরা কি শিখব? মানচিত্রের অঞ্চল। আমরা শিখব মানচিত্রের অঞ্চল। পরীক্ষায় প্রতি বছর ভাই মানচিত্রের অঞ্চল থেকে প্রশ্ন আসে, আমরা এই অঞ্চলটা তাই ভালো করে শিখতে হবে। ফার্স্ট আমরা যেটা শিখতে চাই সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া। কি শিখবো আমরা? দক্ষিণ এশিয়া। আমরা বুঝতেই পারছি আমাদের এখানে আলোচনা হবে হচ্ছে দক্ষিণ মানে সাউথ এশিয়া এইটা নিয়ে, সাউথ এশিয়া এটা নিয়ে। আপনি প্রশ্ন করতে পারেন যে কেন আপনি সাউথ এশিয়া নিয়ে ফার্স্টে আলোচনা স্টার্ট করতেছেন? হোয়াই? কারণটা খুব সহজ, বাংলাদেশ। অবভিয়াসলি ভাই বাংলাদেশ, আমাদের বাংলাদেশ আজকে নিউজিল্যান্ডের সাথে ক্রিকেট খেলতেছে, সেই বাংলাদেশটা ভাই দক্ষিণ এশিয়াতে অবস্থিত। বাংলাদেশ দক্ষিণ এশিয়া। তুমি ভাইয়া মানচিত্রে একদম শুরুতে পুরো এশিয়া পার্টটা দেখছো, পুরো এশিয়া পার্টটা দেখছো। তোমাকে আমি পড়িয়েছি যে ভাই উপরে উত্তর নিচে দক্ষিণ, উপরে উত্তর নিচে দক্ষিণ। তাহলে এশিয়ার নিচের দিকে যেই অংশটা আছে তার নাম দক্ষিণ এশিয়া। এশিয়ার নিচের দিকে যে অংশটা আছে তার নামই দক্ষিণ এশিয়া। মুখস্থ করে ফেলো আমার সাথে ভাই,
দক্ষিণ এশিয়াতে দেশ আছে 8টি। দক্ষিণ এশিয়াতে দেশ আছে 8টি। দক্ষিণ এশিয়াতে দেশ কতটি? 8টি। তুমি ছোট্ট একটা লাইন শুধু মনে রাখবা এই 8 দেশ মনে রাখার জন্য। তুমি মনে রাখবা বিএনপি। বিএনপি ইজ এমবিএ। তুমি কি মনে রাখবা ভাই? তুমি মনে রাখবা ভাইয়া বিএনপি ইজ এমবিএ। বিএনপি ইজ এমবিএ। এই লাইনটা মনে রাখার মধ্য দিয়েই তুমি চমৎকার করে 8টা দেশের নাম মনে রাখতে পারো। কিভাবে? বিতে বাংলাদেশ, বিতে বাংলাদেশ, এনে নেপাল, পিতে পাকিস্তান, বাংলাদেশ নেপাল পাকিস্তান, আইতে ইন্ডিয়া, এসে শ্রীলঙ্কা, এসে শ্রীলঙ্কা, এম এ মালদ্বীপ, পিতে ভুটান, এতে আফগানিস্তান, এম এ মালদ্বীপ, বিতে ভুটান, এতে আফগানিস্তান। হয়ে গেছে আমার 8 দেশ, হয়ে গেছে আমার 8টা দেশ মুখস্থ করা। ঠিক আছে? বিএনপি ইজ এমবিএ, বিতে বাংলাদেশ, এনে নেপাল, পিতে পাকিস্তান, আইতে ইন্ডিয়া, এসে শ্রীলঙ্কা, এম এ মালদ্বীপ, বিতে ভুটান, এতে আফগানিস্তান। তুমি কষ্ট করে ভাই একটা কাগজের মধ্যে লিখে রাখো ছোট্ট ট্রিক্সটা। পরীক্ষায় অনেকবার এটা আসছে। কিভাবে আসছে? দক্ষিণ এশিয়ার দেশ কোনটি, দক্ষিণ এশিয়ার দেশ নয় কোনটি, এই লাইনটা মনে রাখলেই তুমি অবশ্যই পারবে। এরপর এদেরকে নিয়েই প্রতিষ্ঠা হয়েছে দক্ষিণ এশিয়ার একটা জোট। জোটের নাম হচ্ছে সার্ক। জোটের নাম কি ভাইয়া? জোটের নাম হচ্ছে সার্ক। আমাদের ইসরাত এমিলি আপু আগেই উত্তর করে রেখেছেন চমৎকার যে ভাই এরা সার্ক ভুক্ত দেশ, এরা সার্ক ভুক্ত দেশ। তুমি আমাদের লাইনটার মাধ্যমে একটু মনে রাখো। কিভাবে? তুমি মনে রাখতে পারো এখানে শুরু করেছে কোন দেশটাকে দ্বারা? বি দ্বারা। শুরু করেছে কোন দেশটাকে দ্বারা? বি দ্বারা। তাহলে তোমাকে যদি বলে সার্কের স্বপ্ন, সার্কের চিন্তা করেছিল কোন দেশ, সার্কের স্বপ্ন দেখেছিল কোন দেশ, উত্তর কি হবে? উত্তর কি হবে ভাই? সার্কের স্বপ্ন কোন দেশ দেখেছিল, সার্কের চিন্তা কোন দেশ করেছিল, কি উত্তর হবে? তুমি বলবা ভাই ফার্স্টে যেহেতু বি আছে তাহলে বাংলাদেশ করেছিল। ফার্স্টে যেহেতু বি আছে তাহলে বাংলাদেশ সার্কের স্বপ্ন দেখেছিল। সার্কের স্বপ্ন দ্রষ্টা হচ্ছে তাই বাংলাদেশ রাষ্ট্রটা, বাংলাদেশ রাষ্ট্রটা। এরপর মনে করো তোমাকে প্রশ্ন করা হলো সার্কের সর্বশেষ দেশ কোনটা, সার্কের সবার পরে কে জয়েন করছে। তুমি দেখো তো সবার লাস্টে এখানে কার নাম লিখেছি, তুমি দেখো সবার লাস্টে কার নাম লিখেছি, সবার লাস্টে লিখেছি এ। সবার লাস্টে কি লিখেছি? এ। তাহলে এতে আফগানিস্তান। তাহলে সার্কের সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান। তাহলে সার্কের সবার লাস্টে কি এসছে ভাই? সবার লাস্টে সার্কে আসছে হচ্ছে আফগানিস্তান। সার্কের সবার লাস্টে আফগানিস্তান আসছে। ঠিক আছে? আবু সালে রাহাত ভাই আরো সুন্দর উত্তর দিয়েছেন। তিনি বলেছেন ভাই জি বাংলাদেশ স্বপ্ন দেখেছে। বাংলাদেশের যে মানুষটা স্বপ্ন দেখেছিল সার্কের, সে মানুষটা হচ্ছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান সার্কের স্বপ্ন দেখেছিলেন। একদম সঠিক কথা, একদম সঠিক কথা। তাহলে সবার আগে আছে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ হচ্ছে এটির উদ্যোগ নিয়েছিল। সবার লাস্টে আছে এ, তাহলে আফগানিস্তান সবার শেষে এখানে আসছিল। লাইনটা মনে রাখবো, বিএনপি ইজ এমবিএ। এভাবেই আমরা মনে রাখতে পারি দক্ষিণ এশিয়ার দেশ, দক্ষিণ এশিয়ার দেশ। এবারে তুমি ভাই ম্যাপে চলে আসো, ম্যাপটা তোমার খুবই কাজে দিবে। তুমি খেয়াল করে দেখো ইন্ডিয়া, তুমি খেয়াল করো ভাই এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, বিশাল বিশাল বড় একটা জায়গা নিয়ে এ পাশেও কিন্তু আছে, এ পাশেও আছে, এ পাশেও আছে। পুরো বিশাল এই জায়গাটা জুড়ে হচ্ছে ভারতের বিস্তৃতি। তাহলে তুমি বুঝতে পারতেছো আমাদের দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ, দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশের নাম কি? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ভারত। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশের নাম হচ্ছে ভারত। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, তুমি একটাবার খেয়াল করে দেখো এটা কোন জায়গা? উপরে উঠেছো, উপরে উঠেছো, তাহলে উত্তর। ডান পাশে সরেছো তাহলে পূর্ব। তোমাকে আমি শিখিয়েছি ভাই ডান পাশ মানে পূর্ব, তাহলে ভারতের উত্তর পূর্ব। এইটা হচ্ছে ভারতের উত্তর পূর্ব। ভারতের উত্তর পূর্বের এইখানে আছে 7টা রাজ্য, এইখানে আছে ভাই 7টা রাজ্য। আমাকে বলতে হবে ভারতের উত্তর পূর্বের এই 7 রাজ্যকে কি বলে? ভারতের উত্তর পূর্বের এই 7টা রাজ্য, এখানে 7টা রাজ্য আছে, এদেরকে কি বলবে? আমাদের প্রশ্নটা পরিষ্কার, ভারতের উত্তর পূর্বে এই পাশে 7টি রাজ্য রয়েছে, এদেরকে কি বলা হয়? চমৎকার, নীলিমা নাবিলা আপু একদম ঠিক উত্তর দিয়েছেন, 7 সিস্টার্স। তাহলে এখানেই আছে হচ্ছে 7 সিস্টার্স, 7 সিস্টার্স। তাহলে এই পাশে আছে ভারতের 7টি রাজ্য, যাদেরকে আমরা বলে থাকি 7 সিস্টার্স। খালেদ মাসুদ ভাই একদম ঠিকঠাকই বলেছেন, 7 বোন রাজ্য। রাকিব হাসান ভাই 7 সিস্টার, ঠিকঠাক। তাহলে ও পাশটাতে আছে হচ্ছে 7 সিস্টার। এরপর উপরের পাশে দেখো ভাই, ইন্ডিয়ার উপরের এই পাশটাতে আছে নেপাল, আর এই পাশটাতে আছে হচ্ছে ভুটান। এই পাশে আছে হচ্ছে ভুটান। তাহলে নেপাল, ভুটান। এবারে তুমি নিচে আসো ভাই, নিচে নিচে তুমি এই যে পার্টটা দেখতেছো, এইটার নামই হচ্ছে শ্রীলঙ্কা।
এইটার নামে কি হবে ভাই? শ্রীলঙ্কা। এরপর এইখানে তুমি বলবো ভাই এখানে কিছুই দেখা যাচ্ছে না, এইখানে আমাদের সাদা সাদা যে জায়গাটা, সেখানে উপরে ছোট 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 কিছু ডট আছে। এই ডটগুলো নিয়ে একটা দেশ আছে, নাম হচ্ছে মালদ্বীপ। নাম হচ্ছে কি ভাইয়া? মালদ্বীপ। কি নাম ভাই? মালদ্বীপ। তাহলে তুমি বুঝতে পারতেছো এই দেশটা হচ্ছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম যে দেশটা আছে, যেইভাবে খুশি তুমি সেইভাবে বলো, আয়তনে ক্ষুদ্র, জনসংখ্যায় ক্ষুদ্র, এই দক্ষিণ এশিয়ার মধ্যে যে দেশটা, তার নামই হচ্ছে মালদ্বীপ। তার নামে কি ভাইয়া? মালদ্বীপ। চলে আসো এই পার্টটাতে। এইখানে বড় বড় দুইটা দেশ আছে, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভাইয়া আফগানিস্তান। তাহলে এই হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, আফগানিস্তান। তাহলে খেয়াল করে দেখো, আমাদের প্রত্যেকটা দেশের ম্যাপটা বোঝা হয়ে গেছে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, প্রত্যেকটা দেশ বুঝেছো। কিভাবে করে তোমাকে লাইনটা মনে রাখতে হবে। বিএনপিজ এমবিএ তারা মিলে কি তৈরি করেছে? সার্ক তৈরি করেছে। পুরোটা ক্লিয়ারলি বুঝে ফেলার কথা। দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া। পরীক্ষা পারা উচিত যে কোনটা দক্ষিণ এশিয়ার দেশ, কোনটা দক্ষিণ এশিয়ার দেশ নয়। এবারে আস আমরা আর একটু সামনে আগাই। এবারে এখানে আমরা কথা বলার চেষ্টা করব দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়াকে আমরা বলতে পারি সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়া। আমরা সবাই খাতার মধ্যে আগে নোট করব যে ভাই এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে দেশ আছে হচ্ছে ভাইয়া 11টা। দেশ আছে হচ্ছে 11টা দেশ মিলে, ঠিক আছে, এটা অবস্থিত। আমাদেরকে খালেদ মাসুদ ভাই বলেছেন সার্ক কই? ভাই এই সবগুলো দেশ নিয়ে হচ্ছে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। আগে স্লাইড। এই যে সবগুলো এখানে দেশ আছে 8টা, এই 8টা দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। এটা সদর দপ্তর কোথায় আপনি জিজ্ঞেস করতে পারেন। সদর দপ্তরটা কোথায় আমরা সবাই জানি, নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। নেপালের কাঠমান্ডুতে এটা সদর দপ্তর অবস্থিত, ঠিক আছে। আর এগুলো সবগুলোই সার্কের সদস্য দেশ, ঠিক আছে। এরপর সাউথ ইস্ট এশিয়ার মধ্যে দেশ আছে 11টা। সবাই খাতায় নোট করে ফেলবো। আমাদের গুরুত্বপূর্ণ লাইন, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। সবাই একটু লিখে রাখবো লাইনটা। এই লাইনটার মাধ্যমে আমরা মনে রাখবো 11টি দেশের কথা। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। সবাই চমৎকার করে এটা লিখে ফেলবো। এই লাইনের মাধ্যমে আমরা মনে রাখবো সাউথ ইস্ট এশিয়া। একটু দেখি আবার সবাই, চমৎকার। এম এ হচ্ছে আমাদের পাশেই আছে দেশটা মায়ানমার। আমাদের পাশে কোন দেশ আছে? মায়ানমার। তুমি বলে ফেলবা ভাইয়া মায়ানমার। টিতে হচ্ছে থাইল্যান্ড। ভিতে হচ্ছে ভিয়েতনাম। মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম। এফ এ হচ্ছে ফিলিপাইন। মাথায় রাখতে হবে পরিষ্কার করে, ফিলিপাইন লেখা হয় পি দ্বারা। মেলানোর স্বার্থে আমরা ধরে নিয়েছি এখানে এফ, ঠিক আছে। মেলানোর স্বার্থে ধরেছে, কিন্তু ফিলিপাইনের বানানে কিন্তু আছে পি। এরপর আইতে ইন্দোনেশিয়া। এলে লাওস। এরপরে রয়েছে এম। আগেরটাতে বলেছি মায়ানমার। আগেরটাতে কি বলেছিলাম ভাইয়া? মায়ানমার। এটাতে বলবো মালয়েশিয়া। বিতে ব্রুনাই। সিতে কম্বোডিয়া। এসে সিঙ্গাপুর। ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। মুখস্থ হয়ে যাবে। এরপর লাস্টে আছে একটা দাড়িটাকে ধরে নিব টি। টিতে মুখস্থ করে ফেলবো পূর্ব তিমুর। টিতে তিমুর। এটাকে বলা যেতে পারে পূর্ব তিমুর বা তিমুর লিসত। দুইটা নামে রাখতে পারো, পূর্ব তিমুর বা তিমুর লিসত। তাহলে টিতে হচ্ছে তিমুর লিসত বা পূর্ব তিমুর। তাহলে এখানেই আছে হচ্ছে ভাইয়া 11টা দেশ। এখানে কয়টা দেশ আছে? 11টা দেশ আছে। তুমি গুনে দেখবা আবার। এমটিবি 3টা, FILM 4টা, 4 3 7টা, BCS আরো 3টা, 7 3 10টা, 10 আর 1 11টা। সব মিলে এগুলোকে নিয়ে তৈরি হচ্ছে আমাদের সাউথ ইস্ট এশিয়া। এদেরকে নিয়েও আছে একটা সংস্থা যার নাম হচ্ছে আমাদের আসিয়ান। কত সহজ, অ্যাসোসিয়েশন অফ সাউথ
ইস্ট এশিয়ান নেশনস, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এদেরকে নিয়ে তৈরি হচ্ছে আসিয়ান। আজকে থেকে তোমরা প্রত্যেকে আসিয়ানের দেশগুলো পারা উচিত, আজকে থেকে প্রত্যেকে ভাই আসিয়ানের দেশগুলো পারা উচিত। এবার মানচিত্রে আসো, মানচিত্রটাতে তুমি ভালো করে খেয়াল করে দেখো, উপরের পার্টটাতে এই যে এই পার্টটা আমি কর্নারের এই পার্টে হচ্ছে তুমি আমাদের কিছুক্ষণ আগের দক্ষিণ এশিয়া পড়ে আসছো, কিছুক্ষণ আগে দক্ষিণ এশিয়া পড়ে আসছো, এখন দক্ষিণে গেছো, একটু সরে গেছো ডানে, দক্ষিণে এসছো, দক্ষিণ মানে নিচে, একটু ডানে সরেছো, ডানে মানে হচ্ছে পূর্বে, তার কারণে বলেছে সাউথ ইস্ট এশিয়া। এরপর দেখো ফার্স্টে আমি যে তোমাকে বলেছি ভাইয়া মায়ানমার, এর পরবর্তীতে যে দেখো লাওস, তারপরে হচ্ছে থাইল্যান্ড, কম্বোডিয়া, এ পাশটাতে আছে হচ্ছে ভিয়েতনাম, দেখো ভিয়েতনাম যারা যুদ্ধ করেছিল আমেরিকানদের বিপক্ষে, ঠিক আছে। তাহলে এখানে মিয়ানমার, থাইল্যান্ড, কলম্বিয়া, লাওস, ভিয়েতনাম। নিচে আসো, নিচে এ পাশে আছে মালয়েশিয়া, আছে সিঙ্গাপুর, আছে হচ্ছে ব্রুনাই, আমরা পড়েছিলাম বিতে ব্রুনাই। এরপর আইতে পড়েছিলাম ইন্দোনেশিয়া, অনেক বড় একটা মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এরপর লাস্টে পড়েছিলাম ইস্ট তিমুর বা তিমুর লিসাত। আর এ পাশে বলেছিলাম এফ মেলানোর স্বার্থে পড়ছি কিন্তু লিখতে হয় পি দ্বারা, সেই ফিলিপাইন। খেয়াল করে দেখো তাহলে তুমি প্রত্যেকটা দেশ পারবা কিনা, মালদ্বীপ বা মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, তিমুর লিসত। আমাকে একটু বলো তোমাদের ভাই মস্তিষ্কে অলরেডি আমাদের হচ্ছে সাউথ ইস্ট এশিয়া 8টা দেশ, 11টা দেশ, সব মিলে 19টা দেশ মুখস্থ হয়েছে কিনা একটু কমেন্ট বক্সে জানাবে। 19টা দেশ তুমি পারবা কিনা, 19টা দেশ তুমি পারবে কিনা ভাই। মানচিত্রে এরা কোথায় অবস্থিত, এদের আবহাওয়াটা কেমন হবে, এদের সময় কিরকম হতে পারে, কিংবা এদের দেশের নাম কি হতে পারে, এরা কোন সংস্থার অন্তর্ভুক্ত, এটা তুমি বুঝতে পেরেছো কিনা, এতটুকু তুমি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। চমৎকার। আমাদের সাথে আবু সালে রাহাত ভাই বলেছেন বুঝতে পেরেছেন, মাহিদুল ইসলাম ভাই বলেছেন জি ভাই বুঝতে পেরেছি। চমৎকার, অসংখ্য ধন্যবাদ। আপনাদের বুঝতে পারাটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। ওকে, এরপর আমরা এবার একটু সামনে এগিয়ে যাব। তবে সামনে এগোতে আমাদের এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন, ভাইয়ের প্রশ্ন উপরে চলে গেছে, আপনাদের জন্য প্রশ্নটা আমি করব এবার। আসিয়ানের সদর দপ্তর কোথায় বলেন, আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত বলতে হবে। আমাদের ভাই প্রশ্ন করেছিল আসিয়ানের সদর দপ্তর কোথায়, ভাবতে থাকুন, ভাবতে উত্তর দিন। এই ফাঁকে আমরা একটু ঘুরে আসবো ইন্দো চীন থেকে, আমরা ঘুরে আসবো হচ্ছে ইন্দো চায়না, এখান থেকে আমরা ঘুরে আসব। এই ফাঁকে হচ্ছে আপনাদেরকে বলে ফেলতে হবে আসিয়ান এইটার সদর দপ্তর। আবু সালে রাহাত ভাই বলেছেন মালয়েশিয়া, আপনার উত্তরটা নিতে পারছি না। মানসুরা খাতুন বলেছেন মালয়েশিয়া, আপনার উত্তরটিও আমরা যেহেতু আগের জন একটা নিতে পারিনি, তাহলে বুঝতেই পারছেন আপনারটিকে আমরা নিতে পারবো কিনা, অবশ্যই না। আমাদের মাহিদুল ইসলাম ভাই তিনি অবশ্যই অত্যন্ত কনফিডেন্ট। অন্যরা একটু জানান, আমরা তারপরে হচ্ছে আমরা চলে যাব ইন্দো চীন বা ইন্দো চায়না এই ব্যাপারটির আলাপ আলোচনাতে। জুবাইর হোসেন ভাই বলেছেন সিঙ্গাপুরে, অবশ্যই না। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্নটা আপনাদের জন্য থাকছে ক্লাসের শেষ অংশে, আমরা অবশ্যই উত্তরটা বলবো, ঠিক আছে। ওকে, রাকিব হাসান ভাই বলেছেন ইন্দোনেশিয়ার জাকার্তাতে 100% শিওর। আচ্ছা, মাহিদুল ইসলাম ভাই বলেছেন জাকার্তা সদর দপ্তর। নাফিসা হোসেন অন্তরা তিনি বলেছেন জাকার্তা ইন্দোনেশিয়া। আমাদের হচ্ছে শাহিন ভাই বলতেছেন ইন্দোনেশিয়া। আচ্ছা, বুঝতেই পারা যাচ্ছে তাদের কনফিডেন্স লেভেল দেখে তাদের উত্তরটা সঠিক। অবশ্যই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে অবস্থিত আসিয়ানের সদর দপ্তর, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে অবস্থিত হচ্ছে আসিয়ানের সদর দপ্তর, ঠিক আছে। তবে আমরা এই ব্যাপারটা অনেকে জানি, তাদের রাজধানী হচ্ছে পরিবর্তন করা হচ্ছে, ঠিক আছে, রাজধানী পরিবর্তন করে নুসান্তারা নতুন রাজধানী হয়েছে, ঠিক আছে। ওকে, এবারে আমরা আবার আমাদের আগের আলোচনায় ফিরবো। আগের আলোচনাতে আশা করি আমাদের ভাই উত্তর পেয়ে গেছেন, জাকার্তা হচ্ছে সঠিক উত্তর। সূচনা আপু না, সিঙ্গাপুর না আপু, জাকার্তা সঠিক, ঠিক আছে, আসিয়ানের সদর দপ্তর। এরপর আমরা ফিরে আসবো ইন্দো চায়নাতে একদম ইসরাত এমিরি আপু ঠিকই বলেছেন, নুসান্তারা। আমরা কিন্তু বলেছি ইন্দোনেশিয়ার রাজধানী ছিল জাকার্তা, পরবর্তীতে নতুন রাজধানী হয়েছে নুসান্তারা, ঠিক আছে, আমরা বলেছি কিন্তু। ওকে, আচ্ছা, যেটি বলছিলাম এবার আমরা সেটিতে ফিরবো। এবারে আমরা আলোচনা করছি ইন্দো চীন বা ইন্দো চায়না।
আমরা একটু গল্পটা বোঝার চেষ্টা করি। উপরের পার্টে আপনি দেখেন, এই উপরের পার্টে ভীষণ বড়সড় একটা দেশ আছে যার নাম হচ্ছে চায়না, যার নাম হচ্ছে চায়না। এই যে চায়না দেশটা আছে, এই দেশটার সাথে লাগোয়া এখানে তিনটা দেশ আছে, এখানে তিনটা দেশ আছে। এই তিনটা দেশকে একসময় শাসন করতো ফ্রান্স। এই তিনটা দেশকে একসময় কে শাসন করতো? ফ্রান্স। ফ্রান্স তাদেরকে একসাথে নাম দিয়েছিল ইন্দো চায়না, ইন্দো চায়না। সেখান থেকে তাদের নাম হচ্ছে ইন্দো চীন। আপনি জাস্ট একটা শব্দ মাথায় রাখবেন, প্রত্যেকে একটা শব্দ মাথায় গেঁথে নিব, লাক ভি। কি মাথায় গেঁথে নিব ভাইয়া? লাক ভি, লাক ভি, লাক ভি। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। তাহলে লাক ভি, লাক ভিতে হচ্ছে ইন্দো চায়না, ইন্দো চায়না, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। হয়ে গেল তাহলে ইন্দো চায়না দেখা। খুবই সহজ। এরা ছিল ফ্রান্সের উপনিবেশ। কার সাথে এইসব দেশগুলো অবস্থিত ভাই? কত সহজ, আপনি দেখবেন। এই যে চায়না, এই যে দেশগুলা, এই যে চায়না, এই যে দেশগুলো দেখেন, এই যে লাওস, এই যে লাওস আপনি পড়ে ফেললেন। এর পরবর্তীতে নিচের দিকে হচ্ছে কম্বোডিয়া, এই পাশে হচ্ছে ভিয়েতনাম। শেষ। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তিন দেশ। তাই নিয়ে হচ্ছে ইন্দো চায়না, ইন্দো চায়না। এরপর আসেন, এবারে হচ্ছে মধ্য এশিয়া। মধ্য এশিয়া বা মিডল, আমাদের একদম মাঝখানে আছে, তাই মিডল এশিয়া। ঠিক আছে, একদম মাঝখানের এশিয়া যেটা, ঠিক আছে, মাঝখানের যে এশিয়াটা। তাহলে এই মাঝখানের এশিয়া, মধ্য এশিয়া, আপনি মনে রাখবেন একটা শব্দ জাস্ট, উতুতা কাকি, উতুতা কাকি। মধ্য এশিয়াকে কিভাবে মনে রাখবো ভাই? উতুতা কাকি। এই শব্দটা যদি আপনি মাথায় কাটতে পারেন তাহলেই হয়ে যাবে। কতটা ইজি। উজবেকিস্তান, উজবেকিস্তান, তুতে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাতে তাজিকিস্তান, তাজিকিস্তান, কাতে কাজাকস্তান, কিতে কিরগিজিস্তান, কিতে কিরগিজিস্তান। তাহলে আপনি বলবেন উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাকস্তান, কিরগিজিস্তান। এই পাঁচ স্থান নিয়ে হয়ে গেছে আমাদের মধ্য এশিয়া। আমাদের ইসরাত এমিরি আপু বলেছেন স্থান থাকবে, একদম সঠিক। তবে আমরা মাথায় রাখবো দুই স্থান বাদে, দুই স্থান বাদে। এক স্থান হচ্ছে আফগানিস্তান, আরেক স্থান হচ্ছে পাকিস্তান। এই দুই স্থান বাদে যত স্থান আছে, বাদ যাবে দুই স্থান। একটার নাম আফগানিস্তান, আরেকটার নাম পাকিস্তান। এই দুই স্থান বাদে যত স্থান আছে সবাই সবাই হয়ে যাবে কি ভাই? মধ্য এশিয়া, মধ্য এশিয়া। তাহলে কিভাবে মনে রাখবো? উতুতা কাকি, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাকস্তান, কিরগিজিস্তান, কাজাকস্তান, কিরগিজিস্তান। আপনাদের জন্য প্রশ্ন, এরা প্রত্যেকে একটা দেশের উপনিবেশ ছিল। এরা কার উপনিবেশ ছিল বলতে হবে। এরা কার কাছ থেকে উপনিবেশত্ব থেকে মুক্তি পেয়েছে? এরা কার আন্ডারে ছিল, কার অন্তর্ভুক্ত ছিল? একটু বলবো সবাই, এরা কার অন্তর্ভুক্ত ছিল? এদের উপরের পার্টে, এদের উপরের পার্টে কোন দেশটা আছে? বিশ্বের সবচেয়ে বড় আয়তনে, বিশ্বের সবচেয়ে বড় দেশটা, আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশটা এদের উপরেই আছে। কে সে? কার কাছ থেকে এরা মুক্তি পেয়েছে? উপনিবেশিকতা থেকে কার কাছ থেকে এরা বের হয়ে এসছে? বিশ্বের এদের একদম উপরেই আছে, বিশ্বের সবচেয়ে বড় যে দেশটা, তার কাছ থেকে এরা এসছে। বলতে হবে সে দেশটার নাম কি? আমাদের এই পাঁচ স্থান কার কাছ থেকে এসছে আপনাদেরকে অবশ্যই পারতে হবে। আমি আপনাদেরকে ক্লু দিচ্ছি, উপরেই অবস্থান করছে এদের, এবং ওইটা বিশ্বের সবচেয়ে বড় দেশ আয়তনে। চমৎকার। আবু সালেহ রাহাত ভাই একদম ঠিকঠাক উত্তর করে ফেলেছেন। আবু সালেহ রাহাত ভাই বলার চেষ্টা করতেছেন ভাই রাশিয়া, রাশিয়া। তরিকুল ভাই, আবু সানি ভাই, তরিকুল ভাই সবাই বলতেছেন রাশিয়া। ঐশিয়া আপু চীন না, চীন না, চীন না, উত্তর হচ্ছে রাশিয়া, রাশিয়া। তবে আমরা আরো পারফেক্টলি বলবো, আমরা বলার চেষ্টা করব সোভিয়েত ইউনিয়ন, সাবেক সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা দেশের জন্ম হয়েছে, তার মধ্যে এই পাঁচটা আছে। এরা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এরা স্বাধীন হয়ে গেছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এরা স্বাধীন হয়ে গেছে। ঠিক আছে, আর সোভিয়েত ইউনিয়ন ভেঙে বর্তমানে যে দেশটা, মানে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত যেই দেশটা, সেই দেশটার নামই হচ্ছে রাশিয়া। সেই দেশটার নাম কি? রাশিয়া। ঠিক আছে, বুঝতে পারা গেছে আশা করি। তাহলে এরা প্রত্যেকে আসছে ইউএসএসআর এর কাছ থেকে। ঠিক আছে, তাহলে মনে রাখবো উতুতা কাকি দ্বারা বাদ যাবে দুই স্থান, আফগানিস্তান, পাকিস্তান। এরা আসছে ইউএসএসআর এর কাছ থেকে। আশা করি পরিষ্কার। মধ্য এশিয়া, মধ্য এশিয়া। এবারে আসেন আরেকটা পড়ি। এবারে আমরা পড়ার চেষ্টা করব হর্ন অফ আফ্রিকা, হর্ন অফ
আফ্রিকা। আমরা প্রত্যেকে পারি হর্ন। হর্ন শব্দটার অর্থ হচ্ছে শিং। হর্ন শব্দের অর্থ কি ভাই? হর্ন শব্দের অর্থ হচ্ছে শিং। তাহলে এটা বুঝতেই পারা যাচ্ছে শিং। এটা কিসের শিং? এটা হচ্ছে আমাদের আফ্রিকার শিং, আফ্রিকা মহাদেশের শিং। আপনি দেখবেন আফ্রিকার যে মানচিত্রটা আছে সেটার কর্নারে এই পাঁচটা দেখেন, এই পাঁচটা গন্ডার চিনেন না সবাই? গন্ডার নাকের উপরে দেখবেন শিং উঠে থাকে। সো এই যে গন্ডারের শিংয়ের মতো যে শিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হর্ন অফ আফ্রিকা। এটাই হচ্ছে কি ভাই? হর্ন অফ আফ্রিকা। মনে রাখবো চারটা দেশ, মনে রাখবো কি ভাই? চারটা দেশ। এখানে চারটা দেশ আছে যাদেরকে বলে হচ্ছে হর্ন অফ আফ্রিকা। যেমন একদম শুরুতে এই যে ছোট্ট এখানে একটা দেশ আছে, নাম হচ্ছে জিবুতি। কি নাম ভাই? জিবুতি। এটা ডাবিতে আসছিল 18-19 সেশনে। 18-19 সেশন ডাবির ডি ইউনিটের প্রশ্নে এটা আসছিল। ডাবির ডি ইউনিটের প্রশ্নে এই দেশটার নাম আসছিল জিবুতি। ঠিক আছে, তাহলে জিবুতি। এরপরে এখানে একটা বড় সড়ো দেশ আছে, দেশটার নাম হচ্ছে ইথিওপিয়া। দেশটার নাম হচ্ছে ইথিওপিয়া। এরপর উপরে ইথিওপিয়ার উপরে আরেকটা দেশ আছে, নাম হচ্ছে ইরিত্রিয়া। নাম হচ্ছে ভাই ইরিত্রিয়া। তাহলে ইথিওপিয়া, ইরিত্রিয়া। এরপর এ পাশে একটা গরিব দেশ আছে, আমাদেরকে অনেকে বলে গরিব যখন হয়ে যায় তখন বলে এখানে নাকি পাঠিয়ে দিবে। ওটা হচ্ছে সোমালিয়া। ওটা হচ্ছে ভাইয়া সোমালিয়া। তাহলে আমরা এই চারটা দেশে হচ্ছে হর্ন অফ আফ্রিকা। দেখেন ইরিত্রিয়া, সোমালিয়া, মাঝখানে ছোট্ট একটু জিবুতি, এখানে বড়সড় ইথিওপিয়া, বড়সড় ইথিওপিয়া। তাহলে একটাবার আপনি একটু জাস্ট ছন্দের মাধ্যমে মনে রাখেন, ইথিওপিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া। তাদেরকে নিয়ে হর্ন অফ আফ্রিকা, তাদেরকে নিয়ে হর্ন অফ আফ্রিকা। পরীক্ষার একটা কমন প্রশ্ন, নিচের কোনটি হর্ন অফ আফ্রিকার দেশ? হর্ন অফ আফ্রিকার দেশ। আমাদের ইমতিয়াজ রাহি ভাই বলতেছেন সো ইজি, আসলেই সহজ ভাই, কিন্তু আমাদের আন্তর্জাতিকে এই যে আমরা পড়াইছি এতক্ষণে প্রায় আমরা 3-4টা অঞ্চল আপনাকে পড়িয়ে ফেলেছি। আপনি নিশ্চিত থাকেন একটা অঞ্চল আপনি পরীক্ষায় পাবেনই। জিজ্ঞেস করে নিচের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ, নিচের কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, নিচের কোনটি হর্ন অফ আফ্রিকার দেশ, নিচের কোনটি মধ্য এশিয়ার দেশ, নিচের কোনটি ইন্দো চীনের দেশ। এই জাতীয় প্রশ্ন প্রত্যেকবার পরীক্ষাতে থাকবে। ঠিক আছে, আশা করি আপনি মনে রাখতে পারবেন চারটা দেশ, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া। ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া দেশ হচ্ছে ভাই হর্ন অফ আফ্রিকা। এরপর আপনি একটু সামনে চলে আসেন, এবারে আপনি পাবেন স্ক্যান্ডিনেভিয়া। স্ক্যান্ডিনেভিয়া প্রচন্ড রকম ঠান্ডা ইউরোপের দেশ, প্রচন্ড রকম ঠান্ডা ইউরোপের দেশ। আপনি মাথার মধ্যে একটা শব্দ গেঁথে ফেলেন, ফাইন্ডস। একটা শব্দ গেঁথে নেবেন, স্ক্যান্ডিনেভিয়া বললে ফাইন্ডস, স্ক্যান্ডিনেভিয়া বললে ফাইন্ডস, স্ক্যান্ডিনেভিয়া বললে ফাইন্ডস। কত সহজ। এফ এ ফিনল্যান্ড, এফ এ ফিনল্যান্ড। আপনাকে আমি একে দেখিয়েছি ভাই, একদম ক্লাসের শুরুতে আমরা এটার কথা বলেছিলাম, আপনার নিশ্চিতভাবে মনে থাকার কথা। ফিনল্যান্ড, এফ এ ফিনল্যান্ড। আইতে আইসল্যান্ড, আইতে আইসল্যান্ড। আইতে কি হবে? আইতে হচ্ছে আইসল্যান্ড। এর পরবর্তীতে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এই পাঁচটার মধ্যে হচ্ছে আইসল্যান্ড। তাহলে ফিনল্যান্ড, আইসল্যান্ড। এন, এনে নরওয়ে, এনে হচ্ছে ভাই নরওয়ে। এই যে ওই ওপাশ থেকে শুরু করে আমাদের ওপাশ থেকে শুরু করে এই যে নরওয়ে। তারপর ডিতে ডেনমার্ক, এসে সুইডেন, ডিতে ডেনমার্ক, এসে সুইডেন। আপনি সুন্দর করে বলবেন ভাই এই যে আছে ডেনমার্ক, আর এই যে পাঁচটা, এই যে এই পুরো পাঁচটা, এইটা পুরোটা হচ্ছে সুইডেন। তাহলে ফিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। এগুলো নিয়ে হচ্ছে ফাইন্ডস। এখানে দেশ আছে মোট 5টা। এই 5টা দেশ নিয়ে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া, এই 5টা দেশ নিয়ে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। এদের মধ্যে সংস্কৃতিগত একতাবদ্ধতা রয়েছে। এই কারণে বিখ্যাত একজন রূপকথার গল্প লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন এদেরকে মানে এই 5টা দেশকে এক করে নাম দিয়েছিল আমাদের স্ক্যান্ডিনেভিয়া। এদের মধ্যে আপনাদের কাছে প্রশ্ন, একটা দেশ আছে যাকে বলা হয় হাজার হ্রদের দেশ, বলতে হবে তার নাম কি? বলেন, এই 5টার মধ্যে একটা হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? ইমতিয়াজ রাহি ভাই চমৎকার বলেছেন। ইমতিয়াজ রাহি ভাই বলতেছে
ভাই এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোকে নর্ডিক কান্ট্রিও বলে। একদম ঠিক কথা, একদম ঠিক কথা ভাই, অবশ্যই এদেরকে নর্ডিক কান্ট্রিও বলা হয়। এবারে আমার প্রশ্নের উত্তর দিবেন, হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? অন্তরা আপু আমাদেরকে জানিয়েছেন, অথরা আপু জানিয়েছেন সুইডেন। আপু হয়নি উত্তর। রাকিব হাসান ভাই এবং হচ্ছে আমাদের আমিরুল ইসলাম ভাই এবং আমাদের মাহিদুল ইসলাম ভাই, আপনাদের মাহিদুল ইসলাম ভাইও বলেছেন সুইডেন। না ভাই, সুইডেন না, সুইডেন না। রাকিব হাসান ভাই আপনার উত্তরটা ঠিক আছে, আপনার উত্তরটা ঠিক আছে। আবু সানি ভাই চমৎকার, আপনার উত্তর ঠিক। আব্দুল্লাহ মারুফ ভাই, জুবাইর হোসেন ভাই একদম ঠিক উত্তর। আচ্ছা, আমাদের ভাইরা বলতেছে ভাই হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। ঠিক উত্তর, হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। হাজার হ্রদের দেশ হচ্ছে ভাই ফিনল্যান্ড। এরপর ওকে, আচ্ছা, অবশ্যই রাকিব হাসান ভাই অবশ্যই আপনি নোট করবেন, অবশ্যই লিখবেন স্ক্যান্ডিনেভিয়া ফাইন্ডস, স্ক্যান্ডিনেভিয়া ফাইন্ডস, এফ এ ফিনল্যান্ড, আইতে আইসল্যান্ড। দেখেন ফিনল্যান্ড, এই পাশে ছিল আইসল্যান্ড, এন এ নরওয়ে, এন এ নরওয়ে, ডিতে ডেনমার্ক, ডিতে ডেনমার্ক, এস এ সুইডেন, এস এ সুইডেন। আপনি মনে রাখতে পারবেন, ঠিক আছে। এরপর হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। এবারে আমাদের আরেকটা প্রশ্ন, এই দেশগুলোর মধ্যে একটা দেশ আছে যাকে বলা হয় আগুনের দ্বীপ, যাকে বলা হয় আগুনের দ্বীপ। আপনাকে বলতে হবে আগুনের দ্বীপ কাকে বলে। আপনার কাছে প্রশ্ন, আগুনের দ্বীপ কাকে বলে? আগুনের দ্বীপ কাকে বলে? আগুনের দ্বীপ কাকে বলে? আপনাদের কাছে প্রশ্ন, আগুনের দ্বীপ কাকে বলে? পারতে হবে। এখানে একটা দেশ আছে আগুনের দ্বীপ, বলেন কাকে বলে? খুবই সহজ প্রশ্ন এগুলো, এগুলো একদম বেসিক সাধারণ জ্ঞানের, আমাদের একদম বেসিক, একদম কি বলা যেতে পারে একদম সারফেস লেভেলের কোশ্চেন। ইমতিয়াজ রাহি ভাই এবারও একদম ঠিকঠাক। আমিরুল ইসলাম ভাই চমৎকার। আব্দুল্লাহ মারুফ ভাই এবার হয়নি উত্তর। রাকিব হাসান, ইসরাত এমিলি আপু চমৎকার, আপনাদের উত্তরটা ঠিক আছে। ইমতিয়াজ রাহি ভাই ঠিকঠাক, এবার চমৎকার। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাই আপুরা বলতেছে আইসল্যান্ড, কি অবাক করা ব্যাপার, নাম হচ্ছে বরফ, এটা নাকি আগুনের দ্বীপ। কি অদ্ভুত কথা ওনাদের, ঠিক আছে, বাট এটাই সঠিক, এটাই সঠিক, ঠিক আছে। আগুনের দ্বীপ হচ্ছে আইসল্যান্ড, কারণ আইসল্যান্ডের নিচে আছে ভাইয়া অনেক অনেক আগ্নেয়গিরি, অনেক অনেক আগ্নেয়গিরি, অনেক অনেক আগ্নেয়গিরি থাকার কারণে এই দেশটাকে বলা হয় আগুনের দ্বীপ। আগ্নেয়গিরি থাকার কারণে এই দেশটাকে বলা হয় আগুনের দ্বীপ। তাহলে আমরা জানতে পারছি ফাইন্ডস, এই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, তার মধ্যে দুইটা দেশের ভৌগোলিক উপনাম, এগুলোকে কি বলে? ভৌগোলিক উপনাম। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড, আগুনের দ্বীপ হচ্ছে আইসল্যান্ড, আগুনের দ্বীপ হচ্ছে আইসল্যান্ড। এবারে ম্যাপটাও দেখা হয়ে গেছে, চোখ মুখ বন্ধ করে আপনি বলে দিতে পারবেন এগুলো সব ইউরোপিয়ান কান্ট্রি। আপনি বলে দিতে পারবেন এগুলো ম্যাপের যেহেতু একদম উপরে, একদম উপরে, তার কারণে এরা অবশ্যই প্রচন্ড শীত হবে, প্রচন্ড শীত হবে, প্রচন্ড শীত হবে, বরফ টরফ পরে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। এরপর আশা করি ফাইন্ডস দিয়ে স্ক্যান্ডিনেভিয়া ক্লিয়ার। এবার আসেন সামনে, এবারে আমরা পড়ার চেষ্টা করবো হচ্ছে বাল্টিক। আমরা কি পড়বো? বাল্টিক। আমরা পড়ার চেষ্টা করব বাল্টিক। প্রথম প্রশ্ন আপনার মাথায় আসবে যে বাল্টিক আবার কি? প্রথম প্রশ্ন আসবে বাল্টিক আবার কি জিনিস? মাথায় ক্লিয়ারলি গেঁথে নেবেন, বাল্টিক একটা সাগর, বাল্টিক একটা সাগর, বাল্টিক একটা সাগর। কার সাগর? উত্তর হচ্ছে এইটা ইউরোপের একটি সাগর, এটা ইউরোপের একটা সাগর। বাল্টিক হচ্ছে ভাই ইউরোপের একটা সাগর। তাহলে ইউরোপের এই যে বাল্টিকের পারে যে দেশগুলো, বাল্টিকের পারে যে দেশগুলো, তারই বলে বাল্টিক অঞ্চল। মাহিদুল ইসলাম ভাই বলতেছে তিনটা দেশ। ভাই ক্লিয়ারলি একটু বোঝেন, মাহিদুল ইসলাম ভাই বলেছে তিনটা দেশ। ভাইয়ের কথা সঠিক এবং ভুল কিভাবে? যদি বলে বাল্টিক রাষ্ট্র, কি বলছে? প্রশ্নটা বুঝতে হবে। যদি বলে বাল্টিক রাষ্ট্র তাহলে আপনি বলবেন তিন দেশ। যদি বলে বাল্টিক রাষ্ট্র তাহলে আপনি বলবেন তিনটা দেশ। যদি বলে বাল্টিক অঞ্চল, যদি বলে বাল্টিক অঞ্চল তাহলে আপনি ভাই আর তিন দেশ বললে হবে না। তাহলে আর কি ভাই? তিন দেশ বললে হবে না, কারণ বাল্টিক রাষ্ট্র বললে আমরা মাথায় রাখি অল। কি মাথায় রাখবো? অল। বাল্টিক রাষ্ট্র বললে অল মাথায় রাখবো। এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। একটু ম্যাপটা দেখেন, এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে এস্তোনিয়া, তার নিচে এই যে জায়গাটা দেখতেছেন এইটা হচ্ছে আমাদের লাটভিয়া, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন তার নিচে এইটা হচ্ছে ভাই লিথুনিয়া। তাহলে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এই তিনটাকে বলা হয়, এই তিনটাকে বলা হয় বাল্টিক রাষ্ট্র। কিন্তু যদি বলা হয় বাল্টিক অঞ্চল তাহলে আপনাকে বলতে হবে 9টা দেশ।
আমার কথা বুঝতে পারতেছেন? একটা হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র বললে 3টা দেশ, এই যে 3 দেশ বলছি, বাল্টিক অঞ্চল বললে 9টা দেশ। আপনি বলবেন 9টা কোত্থেকে আসছে? দেখেন তাহলে এই পাশে আপনি দেখতে পাচ্ছেন একটু উপরের দিকে, এইখানে আরেকটা দেশ আছে, সেই দেশটার নাম হচ্ছে ফিনল্যান্ড, সেই দেশটার নাম হচ্ছে ফিনল্যান্ড। এই পাশে আপনি আরেকটা দেশ পাচ্ছেন, নাম তার রাশিয়া, নাম তার কি ভাই? রাশিয়া। তাহলে আপনি খেয়াল করতে পারতেছেন, আগে আপনি 3টা দেশ পড়ছেন, তারপর আপনি হচ্ছে ফিনল্যান্ড পড়েছেন, তারপর হচ্ছে আপনি রাশিয়া পড়ে ফেলেছেন। এর পরবর্তীতে এই পাশে আপনি দেখেন, এই পাশে আছে হচ্ছে পোল্যান্ড। এই পাশে কি আছে? এই পাশে আছে হচ্ছে পোল্যান্ড। এরপর এই পাশে আসেন, এই পাশে আছে এখানে হচ্ছে জার্মানি, এইখানে আছে হচ্ছে জার্মানি। এরপর এইখানটাতে আপনি দেখেন, এই পাশে আছে হচ্ছে সুইডেন। এই পাশে কি আছে ভাই? এই পাশে আছে হচ্ছে সুইডেন, আর এই পাশটাতে আছে হচ্ছে ডেনমার্ক। সব মিলে হচ্ছে এখানে 9টা কান্ট্রি আছে। ঠিক আছে? তাহলে যদি বলে বাল্টিক রাষ্ট্র, তাহলে এই 3 দেশ। যদি বলে বাল্টিক অঞ্চল, তাহলে পুরোটা, ফিনল্যান্ড, রাশিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া। এই পাশে আসলে পোল্যান্ড, তারপরে এখানে আসলে জার্মানি, ডেনমার্ক, সুইডেন, জার্মানি, ডেনমার্ক, সুইডেন। প্রত্যেকটা নিয়ে মোট 9 দেশ। প্রত্যেকটা নিয়ে মোট 9 দেশ। যদি বলে বাল্টিক রাষ্ট্র, তাহলে এই 3টা। যদি বলে বাল্টিক অঞ্চল, তাহলে পুরোটা। রাষ্ট্র বললে 3টা, যদি বলে অঞ্চল, তাহলে পুরোটা। আশা করি ক্লিয়ার। এবারে আর অল্প একটু আমাদের এখানে, আচ্ছা, এখানে একটা ছবি আসার কথা, এটা আসেনি। আচ্ছা, আমরা এবার আর মাত্র আমরা আপনাদের থেকে 5 মিনিট সময় নিব, আরো কিছু অঞ্চল আমরা দেখে ফেলবো। ঠিক আছে? আর অল্প কয়েকটা অঞ্চল আমরা দেখে ফেলবো। প্রথমেই হচ্ছে দক্ষিণ আমেরিকা। আপনি বুঝতে পারতেছেন, আমাদের দক্ষিণ আমেরিকা নিয়ে আমরা কথা বলবো। উপরের পার্টে আছে হচ্ছে আমাদের নর্থ আমেরিকা, উপরের পার্টে। নিচে আমাদের আছে হচ্ছে ভাই, আমাদের এই পার্টটাতে আছে হচ্ছে মধ্য আমেরিকা, তার নিচে এই পার্টটাতে আছে হচ্ছে আমাদের যেটা লিখেছে উপরে সেইটা, অর্থাৎ সাউথ বা দক্ষিণ আমেরিকা। তাহলে উপরেরটাতে আছে নর্থ, নিচেরটাতে আছে সাউথ, মাঝখানে এই সব দেশে কি বলে জন্মাইলাম না কেন? এই যে ভাই, আসলে কি চমৎকার একটা কথা যে বলছে না, আসলে বলে বোঝানো যাবে না। আবু সালে রাহাত ভাই আমাদেরকে বলতেছে এই সব দেশে জন্মালাম না কেন, মানে ভাই আসলে বোঝাইতে চাইছে এই যে বাল্টিকের পারের এই দেশগুলোতে ভাই কেন জন্মাইলো না। কথা কিন্তু সত্য ভাই, যদি একবার বাল্টিকের পারের এইসব দেশে জন্মাইতো, ভাই জীবনটা বদলে যেত। আর এত কষ্ট করে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য লড়াই করতে হতো না, কারণ ওইসব দেশে খুব সহজেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়। সেখানে হচ্ছে টাকার মান অনেক ভালো, দেশ অনেক বেশি হচ্ছে, মানে সবকিছুতে তারা বড় লোক। মোট কথা একটাই, তারা অনেক ধনী। আমাদের মতো এত দুর্বলদের রাষ্ট্র না। ঠিক আছে? আসেন আমরা আবার এখানে ফিরি। আমরা এইখানে যে বিষয়টা নিয়ে আলাপ করব, উপরে আছে নর্থ আমেরিকা, নিচে আছে সাউথ আমেরিকা, মাঝখানে আছে হচ্ছে মধ্য আমেরিকা। কি আছে? মধ্য আমেরিকা। আমরা সবাই একটু কষ্ট করে খাতায় নোট করব, মধ্য আমেরিকার দেশ। উপরে আছে নর্থ, নিচে আছে সাউথ, মাঝখানে মধ্য আমেরিকা। মাঝখানে কি আছে? মধ্য আমেরিকা। এরা মহাদেশ হিসাবে পড়েছে নর্থ আমেরিকার মধ্যে। এখানে বেশ কয়েকটা দেশ আছে মধ্য আমেরিকাতে। আমরা মনে রাখবো কিভাবে, লাইনটা একটু লিখবো। কোপা হুন্ডায় বসে সালভাদরের বেগুনি খায়। কোপা হুন্ডায় বসে সালভাদরের বেগুনি খায়। আমরা মনে রাখবো কি ভাই? মধ্য আমেরিকা। আমরা মনে রাখবো কি ভাই? মধ্য আমেরিকা। লাইনটা কি? কোপা হুন্ডায় বসে সালভাদরের বেগুনি খায়। কোপা হুন্ডায় বসে সালভাদরের বেগুনি খায়। কি মনে রাখবো? মধ্য আমেরিকা। দেখেন কিভাবে মনে রাখবেন। ফার্স্টে কোতে কোস্টারিকা, পাতে পানামা। কোতে কোস্টারিকা, পাতে পানামা। হুতে হন্ডুরাস। এর পরবর্তীতে সালভাদর। আমরা মনে রাখবো এল সালভাদর। এরপর হচ্ছে বেতে মনে রাখবো হচ্ছে বেলিজ। বেতে কি মনে রাখবো? বেলিজ। এরপর হচ্ছে গুতে গুয়াতেমালা। এরপর মনে রাখবো নিতে হচ্ছে নিকারাগুয়া। তাহলে দেখেন কতটা সহজ। কোতে কোস্টারিকা, পাতে পানামা, হুন্ডাতে হন্ডুরাস, সালভাদরে এল সালভাদর, বেতে বেলিজ, গুতে গুয়াতেমালা, নিতে নিকারাগুয়া। তাহলে আপনি খেয়াল করে দেখেন, মধ্য আমেরিকা আপনার মুখস্থ হয়ে গেছে।
এইখানেই হচ্ছে আমাদের মধ্য আমেরিকার দেশসমূহ। পরীক্ষায় প্রায় আপনাকে দিবে। উপরের দিকে বড় বড় 3 দেশ আছে হচ্ছে কানাডা, তারপরে আছে হচ্ছে যুক্তরাষ্ট্র, তারপরে আছে হচ্ছে মেক্সিকো। তারপর কি আছে? মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, এবং তারপরে এরাও আমাদের মতো গরিব কিছু দেশ। এই যে মাহিদুল ইসলাম ভাই বলতেছে দেশের নাম উচ্চারণ করতে করতে দাঁত ভেঙে যাবে। কোনো দাঁত ভাঙবে না ভাই। এইখানে যে দেশগুলো আছে কোস্টারিকা পানামা, হন্ডুরাস, সালভাদর, বেলিজ, গুয়াতেমালা, নিকারাগুয়া। এরাই হচ্ছে মধ্য আমেরিকা। তাহলে হয়ে গেল মধ্য আমেরিকার নাম মুখস্থ। এই যে সাবিকুন্নার সাথী বলতেছেন ভাইরে ভাই এগুলা কি নাম? এগুলো তো আমরা রাখি নাই, এগুলো তারা রাখছে। তারা অনেক ভালো তো, তার কারণে এগুলো রেখেছে। ঠিক আছে, ওকে, মনে রাখবো মধ্য আমেরিকা। তাহলে উপরের 3 দেশ, এখানে হচ্ছে মধ্য আমেরিকা। এবার দেখব সাউথ আমেরিকা। এবার কি দেখবো? এবার দেখবো সাউথ আমেরিকা। নাফিসা হোসেন অথরা বলছেন ভাই এগুলো তো মনে থাকে না। এই কারণে তো আপনি লাইনটা লিখবেন, শব্দগুলো যেগুলো নিচে দাগ দিয়েছি দাগ দিবেন, তাহলেই মনে থাকবে, তাহলেই আপনাদের মনে থাকবে। এবার আসেন আমরা পরের স্লাইডে যাই। আমরা এবার একটু সাউথ আমেরিকা মনে রাখার চেষ্টা করি। এই যে পার্টটা দেখতেছেন, এই পার্টটা হচ্ছে নিচের দিকের আমাদের দক্ষিণ আমেরিকা একদম নিচের পার্টে। ঠিক আছে, আমরা একটু ঠিক করি আগে। এখানে আমাদের হচ্ছে এটা মধ্য না, এটা হচ্ছে নিচের পার্টে দক্ষিণ। কি ভাই এটা দক্ষিণ আমেরিকা। এখানেই হচ্ছে আমাদের অতি পরিচিত ব্রাজিল, আমাদের অতি পরিচিত আর্জেন্টিনা। এখানে অনেকগুলো দেশ আছে, আপনি পারবেন। আপনি আমার সাথে একটা বার দেখেন, আপনি মনে রাখতে পারবেন। আপনি লিখে ফেলেন BBC। আপনি একটু লিখেন আমার সাথে। আমার লেখা আশা করি আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। না দেখতে পেলে আমরা আরেক কালিতে লিখবো BBC ভার্সেস এপেক। BBC ভার্সেস এপেক এর খেলা BBC ভার্সেস এপেকের খেলা। ইউর জিপি সিমে শুরু করো। একটু কষ্ট করে লাইনটা লিখে ফেলবো। এই লাইনটা লিখলেই আপনার মনে থাকবে। জাস্ট একটু কষ্ট করে সবাই লাইনটা লিখবো আগে। দক্ষিণ আমেরিকা ফার্স্টে দেখেছিলাম আমরা বড় লোক 3টা দেশ, একটা ছিল কানাডা, তারপরে যুক্তরাষ্ট্র, তারপর মেক্সিকো। তার নিচে ছিল মধ্য আমেরিকা। মধ্য আমেরিকার নিচে দক্ষিণ আমেরিকা। মনে রাখবো এক লাইনে বিবিসি ভার্সেস এপেকের খেলা। ইউর জিপি সিমে শুরু করো। লাইনটা লেখেন আগে, লিখলে আপনার মনে পড়ে যাবে। কিভাবে দেখেন, বিতে অবশ্যই ব্রাজিল, বিতে বলিভিয়া, সিতে কলম্বিয়া, কলম্বিয়া। এরপর ভিতে ভেনেজুয়েলা, এস সুরিনাম, ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম। এরপর এতে আর্জেন্টিনা, পিতে পেরু, ইতে ইকুয়েডর, সি আগেরটাতে বলে আসছেন কলম্বিয়া, এখানে বলবেন হচ্ছে চিলি, তারপর ইউ আর দুইটা মিলে একসাথে উরুগুয়ে, এরপর আছে হচ্ছে জিপি, প্রথম জিতে বলবেন গায়ানা, এরপর পিতে বলবেন প্যারাগুয়ে, আগেরটা বলেছেন পেরু, এটা বলবেন প্যারাগুয়ে, তাহলে দেখেন হয়ে গেছে আপনার দক্ষিণ আমেরিকা। আপনি যদি একটাবার এইভাবে সবগুলো দেশ মনে রাখেন, তাহলে আপনি দেখবেন দক্ষিণ আমেরিকার প্রতিটা রাষ্ট্র, এখানে প্রত্যেকটা আমরা দেখিয়েছি, আপনি পারবেন। এখানেই মোটামুটি সবগুলো দেশ অবস্থান করতেছে। তাহলে ওকে, আচ্ছা, জীবন রয় জয় ভাই আরেকটা বার একটু এগেইন করেন প্লিজ। ঠিক আছে, অবশ্যই আমরা হচ্ছে ভাই আবার পুরোটা একটু দেখি। ঠিক আছে, বিবিসি, বিতে ব্রাজিল, বিতে বলিভিয়া, সিতে কলম্বিয়া, ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া,
প্রথমটা ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া। ভিএস ভেনেজুয়েলা, সুরিনাম, ভেনেজুয়েলা, সুরিনাম, ভেনেজুয়েলা, সুরিনাম। এরপর এপেক, এতে আর্জেন্টিনা, এতে আর্জেন্টিনা। পিতে পেরু, এতে আর্জেন্টিনা, পিতে পেরু। ইতে ইকুয়েডর, ইতে ইকুয়েডর। সিতে আগেরটাতে হচ্ছে কোস্টারিকা, এটাতে পড়বো, আগেরটাতে পড়েছি কলম্বিয়া, এটাতে পড়বো হচ্ছে চিলি। আগেরটাতে পড়েছি কলম্বিয়া, এটাতে পড়বো হচ্ছে চিলি। আগেরটা কলম্বিয়া, এটাতে হচ্ছে চিলি। এর পরবর্তী ইউআর হচ্ছে উরুগুয়ে, আর জিপি গায়ানা, গায়ানা। এবং লাস্টে হচ্ছে এখানে যেহেতু পড়েছেন পেরু, এখানে পড়বেন হচ্ছে প্যারাগুয়ে, এখানে পড়বেন হচ্ছে প্যারাগুয়ে। তাহলে আপনি পারবেন একটা পেরু, একটা হচ্ছে প্যারাগুয়ে, সব মিলাই এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। তাহলে এইবার আপনাদের কাছে আশা করি পরিষ্কার হয়ে গেছে আমাদের দক্ষিণ আমেরিকার দেশসমূহ। আশা করি পরিষ্কার, একদম চমৎকার। মাহিদুল ইসলাম ভাই, আপনার কাছে এক্সট্রা আমাদের একটা কৃতজ্ঞতা থাকবে ভাই। চমৎকার করে আমি যা যা বলেছি যেমনটা করে বলেছি ভাই লিখে ফেলেছে, লিখে আপনাদের জন্য কমেন্ট বক্সে দিয়েও দিয়েছে। ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, ভেনেজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে, গায়ানা, প্যারাগুয়ে। অসাধারণ, চমৎকার করে লিখে দিয়েছে। ট্রিক্সটা লিখে রাখুন, ভাইটা দেখে দেখে লিখে ফেলুন। এরপর আমাদের মোটামুটি আমাদের সময়ের কাটা ঘুরে গেছে, 1 ঘন্টা 30 মিনিট প্রায় পেরিয়ে গেছে। কথায় কথায় শুরু করার সময় বলেছিলাম 1 ঘন্টার মতো কথা বলবো, বাট 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি কথা বলে ফেলেছে। আপনারা 100 জনের মতো আমাদের সাথে যোগদান করেছিলেন। এখনো আমাদের সাথে প্রায় 60 থেকে 70 জন শিক্ষার্থী আল্লাহর মতে এবং আপনাদের ভালোবাসায় আপনারা আছেন। আশা করি ভাই একটু হলেও এই ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস, আমাদের মানচিত্র পরিচিতি, একটু মহাদেশগুলোর মধ্যে কয়টা করে দেশ আছে, কোন দেশগুলো বড়, কোন দেশগুলো জনসংখ্যা বড় জানতে পেরেছেন। পাশাপাশি অক্ষরেখা দ্রাঘিমা রেখা, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, তাপমাত্রার ব্যাপারটা বুঝতে পেরেছেন। কিছু অঞ্চল এমন কিভাবে মনে রাখা যায় বুঝতে পেরেছেন। এমন আরো অনেকগুলো অসাধারণ চমৎকার ক্লাস নিয়ে সাজানো হয়েছে আমাদের প্রি অ্যাডমিশনের যে কোর্সটি, সেটি আপনাদের কাছে অনেক অনুরোধ থাকবে যারা এই বছর এইচএসসি পরীক্ষা দেবেন এবং আগামীতে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন, তারা যোগদান করে ফেলতে পারেন আমাদের এই ফোকাস বিশ্ববিদ্যালয়ের পথযাত্রায়। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে আগামীর পথচলায়, প্রতিটি বারে। অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আপনাদের জন্য। ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে সফল হবেন আমাদের ফোকাসের সাথে।